শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকের যে প্রথম ঘটনা, সেই ঘটনাটি আপনাদের পড়ে শোনাবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার ট্রাই করছি। হ্যালো রাসেল ভাই, আশা করি অনেক অনেক ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ সাব্বির হোসেন টিপু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শেখ বোরহানউদ্দিন কলেজে অনার্স ফাইনাল ইয়ারে আমি পড়ছি। আমি ঢাকার খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়াতে থাকি। আমাদের বাসায় 3 তলায় বেশ কয়েকটি মেস আছে। সেখানে আখতার নামে একটা ছেলে থাকে, যে আমাকে সবসময় মামা বলে ডাকে। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আজ কয়েকদিন আগে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। এবারের 28 রোজার রাতে তার সাথে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। তার ভাষায় বলি, আমি আক্তার। মেস রুমে আমরা মোট 5 জন থাকি। সামনে ঈদ, তাই পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য আমাদের মোটে 3 জন দেশের বাড়িতে চলে যায়। কিন্তু আমি ও সিরাজ ভাই, আমার মেস মেম্বার, ঈদের পরে দেশে যাব, তাই আমরা ঢাকাতে থেকে যাই। সিরাজ ভাই পিএনজি চালায়, তাই প্রতিদিন অনেক রাত করে বাসায় ফেরে। 28 রোজার রাতে আমি রাত 12টা পর্যন্ত পাশের বাসায় বন্ধুদের সাথে আড্ডা দেই, পরে রুমে ঘুমাতে চলে যাই। ওই দিন একাই ছিলাম রুমের ভেতর, তাই খাবার খেয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ি। প্রতিদিনের মতো রাতে ফেসবুকে আমি চ্যাট করছিলাম এবং একসময় ঘুমিয়ে পড়ি। খানিক পর হঠাৎ বুঝতে পারি আমার বুকের ওপর কেউ প্রচন্ড চাপ দিচ্ছে। ঘুমের মধ্যে খুব কষ্ট অনুভব করতে করতে একটা সময় চোখ মেলে তাকাই। সাথে সাথে বুঝতে পারি আমার হাত পা সহ পুরো শরীর কেউ যেন খুব শক্ত করে চেপে ধরে রেখেছে। আমার এত ভীষণ কষ্ট হচ্ছিল এবং শরীর নাড়াতে পারছিলাম না, অথচ আমি কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ আমার কানে একজনের কথা ভেসে আসে, কি যেন আরবিতে কিছু একটা বলছে। আমি ভালো করে শুনে বুঝতে পারলাম পাশেই আমার রুমমেট সিরাজ ভাই যেখানে শোয়, সেখানে তার মতোই শারীরিক গঠন কেউ একজন শুয়ে আছে, কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত কম্বল দিয়ে ঢাকা। তখন আমি ভাবলাম সিরাজ ভাই হয়তো চলে এসে শুয়ে শুয়ে সূরা পড়ছে। তখন আমি মুখে মুখে বারবার বলছি, সিরাজ ভাই, আমার কি হয়েছে একটু দেখেন না ভাই, আমি হাত পা নাড়াতে পারছি না, বুকে অনেক ব্যথা হচ্ছে। কিন্তু কম্বল দিয়ে ঢাকা ওই লোকটির কোনো সারা শব্দ নেই। সে তার মতো করে বিড়বিড় করে আরবিতে কি যেন বলে যাচ্ছে। আমার কথা সে শুনছেই না। এদিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছিল। তখন অনেক কষ্টে আমার ডান হাত দিয়ে কম্বল দিয়ে ঢাকা ওই লোকটিকে ধাক্কা মেরে ডাক দেই, কিন্তু তাতে কোনো সারা শব্দ নেই। ধাক্কা দেওয়ার পর ওই লোকটি আরো জোরে আরবিতে বলা শুরু করে। তখন আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ সিরাজ ভাইয়ের পক্ষে এতক্ষণ একটানা আরবিতে বলা সম্ভব নয়। আমি মনে মনে বুঝতে পারি আমার সাথে খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে। তখন আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি এবং বিছানা থেকে ওঠার চেষ্টা করতে থাকি, কিন্তু উঠতে পারছিলাম না। আমি বুঝতে পারছি কোনো এক অদৃশ্য শক্তি আমার হাত পা ধরে রেখেছে। তার কাছে শুয়ে থাকা লোকটি একা একা আরবিতে কি যেন বলে চলেছে। এভাবে কিছুক্ষণ থাকার পর একটা সময় আমি অদৃশ্য শক্তির থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হই। আমি এক লাফ দিয়ে উঠে দৌড়ে রুম থেকে বাইরে চলে আসি। বাইরে আসার পর দেখতে পাই সিরাজ ভাই সিঁড়ি দিয়ে উঠছে। ওই মুহূর্তটাকে হুট করে দেখে আরো ভয় পেয়ে যাই। সিরাজ ভাই এত রাতে আমাকে দেখে অবাক হয়ে যায়। সিরাজ ভাই আমাকে বলে, তুমি এখানে কি করছো? কি হয়েছে তোমার? আমি তখন সিরাজ ভাইয়ের কথা শুনে কিছুটা স্বাভাবিক হয়ে বলি, ভাই, আপনি এখানে? তবে রুমের ভেতর কে? তখন আমরা রুমে গিয়ে দেখি রুমে কেউ নেই, সবকিছু ঠিকঠাক আছে। তখন সিরাজ ভাই বলে, কি হয়েছে বলো তো আমাকে। আমি তার কথা তার কাছে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলি। সব শুনে সিরাজ ভাই বলে, থু ভাই, তুমি স্বপ্ন দেখেছ, অথচ ওই কম্বলে ঢাকা লোকটাকে বাস্তবে আমি ছুঁয়েছি। পরদিন সকালে আমি ঘটনাটি বলি। এই ছিল আমার ঘটনাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
তারপর তিনি লিখেছেন তার নাম সাব্বির হোসেন টিপু, মেয়াদিয়া, মধ্যপাড়া, খিলগাঁও, ঢাকা। এরপরে ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আপনার ভাইয়ের কাছে, তার ঘটনাটি শুনে আসবো এবং আশা করছি যে আপনার ভাইয়ের ঘটনাটিও আপনাদের ভালো। খুব ওয়েলকাম ব্যাক আপনার ভাই। আশা করছি ভালো আছেন এবং ভালোভাবে ঈদ কাটিয়েছেন। আপনাকে একটু রিকোয়েস্ট করবো যে আপনার ঘটনাটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে ইনভাইট করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। রেডিও 40 সকল শুভানুধ্যায়ী এবং আমাদের ভূতি ফিল্মের সকল শ্রোতাকে ঈদ মোবারক। যদিও অনেকদিন হয়ে গেছে, তো দেরিতে হলো ঈদ মোবারক। তো রাসেল ভাই, আজকে মানে সাধারণত দেখা যাচ্ছে যে মোটামুটি দুটো স্টোরি আমি সাধারণত বলি। তো আজকে চেষ্টা করব মানে দুটো তো বলবো এবং মানে বেশ কয়েকটা বলবো, এবং আজকে মানে আমার নিজের এক্সপেরিয়েন্স আছে এমন কয়েকটা বিষয় আজকে বলবো ইনশাআল্লাহ। মানে সাধারণত দেখা যাচ্ছে আমার নিজের সাথে নাই এমন বিষয়গুলো শুনতে বেশি বলি। তো আজকে মানে যেটা নাই সেটাও বলবো, যেটা আছে সেটাও বলবো ইনশাআল্লাহ। তো রাসেল ভাই, ফার্স্ট যেটা শুরু করব সেটা আমি আমাদের রাজবাড়িরই ঘটনা, সেটা দিয়ে শুরু করব। সরি, রাজবাড়ি ঘটনা না, এটা আমাদের এটা ঘটেছিল হচ্ছে কুষ্টিয়াতে। কুষ্টিয়ার ঘটনা দিয়ে শুরু করবো, রাজবাড়িটা পরে বসি। যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম আবু বকর। উনি এর আগেও বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছিলেন। আর রাজবাড়ির আমাদের যে ভৌতিক টিম আছে, বিশেষ করে সজীব, ও কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করেছে আর কি। তো আবু বকর ভাইয়ের ওই ঘটনাটা আজকে প্রথম বসে। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল সেটা আবু বকর ভাইয়েরই মানে দাদির সঙ্গে। 1965 মানে 1965 সালের দিকে ওনার দাদি, ওনার বয়স তখন ছিল 16 কি 17 বছর। তো তখন ওনার বিয়ে হয় নাই। উনি তখন রাত্রে ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। ওনার বাবা মারা গিয়েছিলেন আগে, ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। তো ওনার বর্ণনা অনুযায়ী, মানে ওনার দাদির বর্ণনা অনুযায়ী, মানে গভীর রাত্রে উনি হঠাৎ স্বপ্ন দেখছিলেন যে উনি, আমরা অনেক সময় যে রাসেল ভাই বোবা ভূতের কথা বলি, যে আমরা ঠিক বুঝতে পারছি যে আমি শুয়ে আছি কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না, এরকম একটা বিষয় ঘটে। তো উনি, ওনার বর্ণনা অনুযায়ী উনি হঠাৎ করে উনি ফিল করছেন উনি শুয়ে আছেন, কিন্তু ওনার উপরে, বাসার উপরে যেই ছাদ বা টিনের যে চালটা আছে দেখছেন যে সেটা নাই, সম্পূর্ণ শূন্য, মানে শূন্য, উপরে আকাশ দেখা যাচ্ছে। এবং সেখান দিয়ে শূন্যের উপর দিয়ে শাড়ি পরা, বড় বড় চুলওয়ালা, খুব কালো কুচকুচে বিভৎস চেহারার একটা মহিলা হেঁটে যাচ্ছে শূন্যের উপর দিয়ে। ওইটা দেখার পরে উনি স্বপ্নেই মানে বলতেন যে কি বিভৎস চেহারা এই মহিলাটা। এই কথাটা বলার পরে ওই মহিলা সেটা শুনে ফেলেছে, এবং সে ওই স্বপ্নে যেটা করে সেটা হলো ওই মহিলাটা, যে বিভৎস চেহারার মহিলাটা, সেটা আস্তে আস্তে নিচে নেমে এসে ওই আবু বকর ভাইয়ের ওই দাদি গলা চেপে ধরে। আচ্ছা। এবং ওনার দাদি ছটফট করতে থাকে। এখন আসলে এটা কিন্তু হচ্ছে কিন্তু টোটালটাই স্বপ্নের মধ্যে। জি। তো ছটফট করছে, কিন্তু পাশে ওনার মা তো ঘুমিয়েছিলেন। ওনার মা ঘুম থেকে উঠে দেখে যে তার মেয়ে ছটফট করছে। জি। তখন উনি যেটা দেখেন সেটা হলো যে ওনার মেয়ে, মানে আবু বকর ভাইয়ের দাদি, যে উনি নিজেই নিজের 2 হাত দিয়ে নিজের গলাটা চেপে ধরেছে এবং নিজেই নিজের গলাটা চাপ দিয়ে মানে আত্মহত্যার চেষ্টা করছে। তখন উনি তাড়াতাড়ি চিৎকার চেঁচামেচি করতে থাকেন। মানে ওনার মা, আশেপাশ থেকে লোক চলে আসে, সবাই পানি ছিটাতে এবং অনেক চেষ্টা করে 2 হাত গলার থেকে সারায়। জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি তো এইরকম স্বপ্নে দেখেছি। তো সবাই বলে ও এটা তো কোনো ব্যাপার না, এটা তো বোবা ভূতের, মানে বোবা ভূত বা বোবা তিন ধরে, এরকম তো হর হামেশাই ঘটে, তা তেমন কিছু না, এটা বলে সবাই মোটামুটি বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নেয় আর কি, কেউ এটা অস্বাভাবিকভাবে নেয়নি। জি। এরপর থেকে রাসেল ভাই ঘটনাটা সূত্রপাত হয়। সেটা হলো যে এর পরের দিন থেকেই মানে আবু বকর ভাইয়ের দাদির ক্ষুধাটা অস্বাভাবিক রকমের বেড়ে যায়। উনি স্বাভাবিকভাবে যে খাবারগুলো খেতেন এর থেকেও অনেক বেশি খাবার খাচ্ছিলেন। আচ্ছা। এখন সবাই চিন্তা করেছে যে হয়তোবা কোনো কারণে বেশি খাচ্ছে, কিন্তু এত পরিমাণ অস্বাভাবিক বেশি খাচ্ছিলেন। দেখা যাচ্ছে ওনার বাড়িতেও মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, 15-16 জনের খাবার রান্না করা হতো। দেখা যাচ্ছে 15-16 জনের খাবার উনি একাই খেয়ে ফেলছেন। এইটা কিন্তু যেহেতু গ্রামের মানুষদের মধ্যে তো কিছু ওনারা বিশেষ করে জিন টিন এই বিষয়গুলো একটু মানে বেশি বিশ্বাস করেন, তখন আশেপাশের লোকজন বলল যে এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না, আপনি মানে ওনার আবু বকর ভাইয়ের দাদির যে বাবা তাকে বললো যে আপনি ওকে ভালো একটা হুজুর দেখান। জি। হুজুর দেখালো, সে বললো তেমন কিছু না, এমনি ঝাড়ফুঁক করে দিলাম ঠিক হয়ে যাবে। প্রথম কয়েকদিন ঝাড়ফুঁকে মোটামুটি
স্বাভাবিক ছিল। এরপরে অবস্থা আরো শোচনীয় হয়। আগে তো রাসেল ভাই রান্না করা খাবার খেত। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদের মানে সাধারণত গেরস্ত বাড়িতে কিন্তু মানে হাঁস, মুরগি, কবুতর, গরু ছাগলের পাশাপাশি কিন্তু এগুলোও পালা হয়। তখন ওনার দাদি সবার সামনে যেটা করতেন সেটা হলো দেখা যাচ্ছে মুরগি দৌড়ে যাচ্ছে, উনি খপ করে মুরগিটাকে ধরে ফেলতেন, ধরে সবার সামনেই ওই মুরগিটাকে কাঁচা খাওয়া শুরু করতেন। তখন এই দৃশ্য দেখে আসলে সবাই ভয় পেয়ে যান যে না আসলেই ওনার সাথে মানে অন্য রকমের কিছু আছে, এটা সাধারণ কোনো বিষয় হচ্ছে না, এটা আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে। তখন আহ, বেশ পার্শ্ববর্তী উপজেলার একজন খুব নামকরা একজন হুজুরের শরণাপন্ন হন। তো উনি এসে বলেন যে ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি এই বাড়িটাকে বন্ধ দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা ওই যে অনেক সময় দেখি যে বাড়ি বন্ধের বিভিন্ন রিচুয়াল গুলা করা হয়, বিভিন্ন প্রক্রিয়াগুলো করে বাড়ি বন্ধ করা হয়। তখন বলে যে এখানে তো ওই কিছু দুষ্টু জিনের উপদ্রব আছে, বাড়িটা বন্ধ করে দিলে এরা আসতে পারবে না। তখন বাড়ির বন্ধর যে প্রক্রিয়াটা ছিল রাসেল ভাই, এটা হয়তো বা অনেকেই জেনে থাকবেন, সেটা হচ্ছে যে বড় বড় 4টি পেরেক বাড়ির চারদিকে গাড়া হবে, পুঁতে ফেলা হবে এবং ওই সময় আজান দেয়া হবে। এটা হবে গভীর রাত্রে। তো ঠিকই রাসেল ভাই, গভীর রাত্রে যখন এই প্রক্রিয়াটা শুরু করা হলো তখন সবাই সবাই ফিল করছিল যে কাল বৈশাখী ঝড়ের মতো বাড়ির উপর দিয়ে কি যেন বয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি বাড়ি বন্ধের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এরপরে 3 থেকে 4 মাস কোনো কিছু ছিল না, একদম স্বাভাবিক। তো এরপরে সবাই চিন্তা করে যে এনাকে একটু দ্রুত বিয়ে দিয়ে দিতে হবে, হয়তো বা বিয়ে দিলে হয়তো এই বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে, এরকম চিন্তা করে পরিবার থেকে। এবং সত্যি তাই রাসেল ভাই, ওনার কয়েকটা গ্রাম পরেই ওনার বিয়ে হয়ে যায় এবং খুব দ্রুতই বিয়ে হয়ে যায় আর কি। তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ফ্যামিলির লোকজন আবার এই বিষয়গুলো জানতেন না, যে এই বিষয়গুলো যে ওনার সাথে ঘটেছে এগুলা জানতেন না, এই বিষয়টা আসলে তারা গোপন করেন। তো ওখানে যাওয়ার মোটামুটি রাসেল ভাই 3 থেকে 4 মাস ওই ফ্যামিলিটা আবার ভালো ছিল, উনি একদম স্বাভাবিক নর্মাল, কেউ কোনো কিছু বুঝতে পারেনি। এরপর থেকে ওই ফ্যামিলিতে কিছু ঘটনা ঘটা শুরু হয়। যেমন, তো আবু বকর ভাইয়ের দাদি যখন বিয়ে হয়ে যায়, তো ওনার দাদা যখন পাশে দেখা যাচ্ছে যে শুয়ে আছেন, হঠাৎ করে দাদা ফিল করছেন যে তার স্ত্রী পাশে নাই। আচ্ছা। কিন্তু ঘরের দরজা তো বন্ধ, তাহলে কোথায় গেল? তখন উনি সবাইকে ডেকে তোলেন যে কোথায় গেল, ঘরের দরজা বন্ধ, কোথাও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা। তখন সবাই হারিকেন নিয়ে, ওই সময় হেতাক বাতি ছিল, তখন এরকম হেতাক বাতি নিয়ে সবাই খুঁজতে বের হলো। ওই ওনাদের বাড়ি থেকে প্রায় 0.5 কিলোমিটার দূরে ফেলুর বাঁশবাগান নামে একটা বাঁশবাগান আছে। খুব মানে দিনের বেলা ওই বাঁশবাগানের লোকজন যেতে ভয় পায়, রাতের বেলা তো প্রশ্নই আসে না। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই ফেলুর বাঁশবাগানে গিয়ে ওই আবু বকর ভাই দাদিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হয়, কিন্তু উনি কিছুই বলতে পারেন না। উনি বলেন যে আমি তো ঘুমাচ্ছিলাম, তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। এইভাবে রাসেল ভাই প্রায়শই উনি হঠাৎ করে রাতের বেলা ঘর থেকে উধাও হয়ে যেতেন। আচ্ছা। এবং ওনাকে বিভিন্ন জায়গায় মানে এমন এমন ওই গ্রামের এমন এমন সমস্ত ভয়ঙ্কর জায়গা যেখানে দিনের বেলার লোকজন হাঁটাহাঁটি কম করে, দেখা যেত কখনো বাঁশবাগানে, কখনো বট গাছের নিচে, এরকম নদীর পাড়ে, এরকম জায়গাগুলোতে তাকে পাওয়া যেত। এর ভিতরে রাসেল ভাই কি হয়, মাঝখানে 2 দিন ওনার কোনো খবরই ছিল না। 2 দিন অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও খবর মানে হয় না। হঠাৎ 2 দিন পরে রাতের বেলা জি। বাড়িতে মানে রাতের বেলা উঠানে ভয়ঙ্কর শব্দ, সবাই বের হয়ে যায়, দেখে ওনার দাদি পড়ে আছে অচেতন অবস্থায়। পরে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে, উনি এটা জানেন না 2 দিন উনি কোথায় ছিলেন। এখন আসলে এই যে সমস্যাটা হচ্ছিল, মানে এটা তো সমাধান করা প্রয়োজন, যে এরকম তো চলতে দেয়া যায় না। তখন উনি অনেক, ওনার হাজবেন্ড অনেক তান্ত্রিক দেখান, কবিরাজ দেখান, ভালো ভালো আলেমদের শরণাপন্ন হন, কিন্তু কিছুতেই হয়তো 2-1 দিন ভালো থাকে, তারপর আবার যা তাই, মানে একই রকমের সমস্যা হচ্ছিল। এবং তারপর ডাক্তারও দেখেন, তো ডাক্তার ওনার বডি চেক আপ করে বলেন যে আপনার স্ত্রী বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি মারা যাবে, আর বড় জোর 2 মাস। আচ্ছা। তো এটা করে ওই আবু বকর ভাইয়ের দাদা খুব মানে মুষড়ে পড়েন এই ব্যাপারটা শুনে। তখন উনি একজন ভালো ইমাম সাহেবের একজন খবর পান, তার কাছে যান। ওই ইমাম সাহেব বললেন যে আসলে এই রোগের মানে এই রোগীর ট্রিটমেন্ট আমি করতে পারবো না। তো উনি আর একজন মাগুরা জেলার, মানে মাগুরা যে জেলা, এই বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার পূর্বে একটি কবরস্থান আছে। তো ওই কবরস্থানের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের একজন ইমাম সাহেবের ঠিকানা দেন, যে ওইখানে যান, হয়তো উনি এই ট্রিটমেন্টটা করতে পারবেন। তো ওনারা সত্যি সেখানে যান। তো ইমাম সাহেবকে দেখে আসলে খুবই অবাক হন ওনারা। ইমাম সাহেবের বয়স মানে 20 বছরেরও কম, একদম ইয়াং একটা তরুণ বয়সের একটা ইমাম সাহেব। এখন ওনারা বলছেন যে এত বড় বড় তান্ত্রিক কবিরাজ
দিয়ে কোনো কাজ হলো না, এই বাচ্চা একটা ছেলে, এর দিয়ে কি কাজ হবে? তো ওনারা খুবই মানে হতাশ হয়ে যান। তারপরে বলেন যে এই সমস্যা, কিন্তু আহ, ওই বাচ্চা যে ইমাম সাহেব, উনি এটা রাজি হন না কাজটা করতে, বলে যে না, এই কাজটা আমি আসলে করতে পারবো না, আপনারা চলে যান, এটা আমি করবো না। আচ্ছা। কেন অত ব্যাখ্যা ট্যাখ্যা দেন নাই। তো ওনারা ফিরে যান, আর ওনারা অতটা গুরুত্ব দেন নাই যে আসলে করতে চাচ্ছে না, ঠিক আছে। কিন্তু যখন ফিরে যান আবার ওই আগে ইমাম সাহেবের কাছে, তখন বলে যে আপনারা ওনার কাছে আবার যান, এইটার যদি ট্রিটমেন্ট কেউ করতে পারে তাহলে এই পারবে, এবং গিয়ে করতে না চাইলে আমার পরিচয় দিবেন। তখন তারা ওখানে যান এবং গিয়ে ওই ইমাম সাহেবের পরিচয় দেন। আসলে রাসেল ভাই যে ইমাম সাহেব ওই ইমাম সাহেবের কাছে পাঠিয়েছিলেন, তো ওই ইমাম সাহেবের ছাত্র হলো ওই যে বাচ্চা ইমাম সাহেব, মানে তরুণ ইমাম সাহেব, যে মানে আসলে উনি ওনার ওস্তাদ তার ছাত্র ক্লাসে পাঠিয়েছে। তার মানে আসলে মানে তার মানে বুঝতে হবে যে ছাত্র আসলেই খুব মানে এই বিষয়ে খুব পারদর্শী। তখন উনি বলেন আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ওস্তাদ পাঠিয়েছেন আমি কাজটা করব, তো একটা নির্দিষ্ট সময় দেন যে এই সময় আসতে হবে আপনাদেরকে। তো ওই নির্দিষ্ট সময় যান, একটা পূর্ণিমার রাত্রে সময় যান। তখন উনি কি করেন, ওই ইমাম সাহেব একটি সাদা কাগজে আরবিতে অনেক লেখা লিখে বলেন যে আপনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন একা একা, আপনি গভীর রাত্রে হঠাৎ করে একটি গাড়ি আসতে দেখবেন, কিন্তু গাড়িটা দেখে মনে হবে ঘোড়ার গাড়ি, আসলে এটা ঘোড়ার গাড়ি না। এই ঘোড়ার জায়গায় দেখবেন বড় আকৃতির দুটো কুকুর আছে, মানে এই গাড়িটা টেনে আনে দুটো বড় আকৃতির কুকুর। তো আপনি এই গাড়িটা সামনে আসার পরে আপনি ভয় পাবেন না, আপনি সালাম দিবেন, দেখবেন যে ওখানে পালকিতে, মানে গাড়ির পিছনে যে পালকির মতো একটা জায়গা আছে, মানে ওখানে কোনো একজন লোক বসা আছে, কিন্তু তাদের চেহারা দেখার আপনার দরকার নাই, আপনি ওখানে গিয়ে তাদেরকে সুন্দর করে একটা সালাম দিবেন। তখন সত্যি রাসেল ভাই গভীর রাত, উনি একা একা দাঁড়িয়ে আছেন, বেশ অনেকক্ষণ পরে সত্যি ওই গাড়িটা চলেছে, কিন্তু ওই গাড়িটা দেখে উনি মারাত্মক ভয় পান, কারণ ভয়ঙ্কর আকৃতির দুটা কুকুর এবং গাড়ির সামনে আবার দুইটা লোক, মানে অনেক লম্বা দুটো লোক হেঁটে আসছিল। কিন্তু উনি দাঁড়িয়ে আছেন, ওই লম্বা লোক দুটো তাদের ওনাকে দেখে কিছু বলে নাই, কিন্তু গাড়ি যখন ওনার কাছাকাছি চলে আসে তখন উনি লম্বা করে একটা সালাম দেন। তখন হঠাৎ করে সব গাড়িটা দাঁড়িয়ে যায়, আর এক চুলো নড়ে না। তখন ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, মানে ওয়ালাইকুম আসসালাম বলে যে আপনি কি চান। ভিতর থেকে কণ্ঠস্বরটা আসে এবং ওনার ভাষ্য অনুযায়ী যে একটা পুরুষের কণ্ঠস্বর, এবং কণ্ঠস্বরটা এত সুন্দর এবং এত মোলায়েম যে ইতোপূর্বে উনি কখনোই এত সুন্দর কণ্ঠ শোনেন নাই। ভিতর থেকে এই শব্দটা আসে। তখন বলেন যে এই যে ইমাম সাহেব একটা চিঠি পাঠিয়েছেন আপনার জন্য। বলে আচ্ছা ঠিক আছে, আপনি চিঠিটা দিয়ে যান। তখন ওই পালকির মতো ওই জায়গার ভিতর থেকে হাত বের করে। তখন দেখে যে হাতটা অনেক বড়, মানুষের মতোই হাত, কিন্তু হাতটা মানে এতটা সাদা, মানে সাধারণত এত সাদা হাত সচরাচর হয় না। আচ্ছা। তো শুধু হাতটা বের করে হাতে চিঠিটা দেন। তখন উনি ওই অবস্থায় দাঁড়িয়ে থাকেন সবাই। তখন চিঠিটা পড়েন উনি ভিতর থেকে, ওনার বর্ণনা অনুযায়ী ভিতর থেকে পড়েছেন। তখন বলে আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় চলে যান, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বলে দেয়। তারপর ওনারা ওই গাড়িতে আবার চলে যায়। ওনারাও পরে ইমাম সাহেবকে বলেন কি ঘটনা ঘটেছিল। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাসায় চলে যান, সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু একটা ডেট দিয়ে দেন যে এই ডেটে, আজ থেকে 3 দিন বা 7 দিন পরে এই ডেটে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। তো ওনারা বাসায় চলে যান, ঠিক ওই ডেটে কেউ ঘর থেকে বের হয় না। রাত যখন মানে 12টা ঠিক পর, মানে মধ্যরাত্রে, হঠাৎ ভয়ঙ্কর সব শব্দ, চিৎকার চেঁচামেচি, আর্তনাদ, মনে হয় যে কাউকে মেরে ফেলা হচ্ছে এরকম শব্দ। তো ঘরের তালের উপরে ধূপধাপ শব্দ, এরকম হঠাৎ শব্দ হতে থাকে, কিন্তু ওনারা কেউ ঘর থেকে বের হচ্ছে না। সকালবেলা রাসূল ভাই যখন ওনারা বের হন, তখন দেখেন যে 6টা কাক মানে আগুনে দগ্ধ অবস্থায়, মানে পুড়ে মারা গেছে, এরকম অবস্থা ওনার উঠানে পড়ে আছে। তো এরপর থেকে ওনার দাদি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান, এবং পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই মানে গাড়ির বহরে যিনি যাচ্ছিলেন উনি হচ্ছেন জিনদের সর্দার ছিলেন। তো ওনার কাছে উনি ভালো জিন ছিলেন। ওনার কাছে যখন এই বিষয়টা বলা হয়, তখন ওনারা ওনার বাড়িতে আসেন ওই নির্দিষ্ট দিনে। এসে দেখে যে ওখানে 6টা জিন থাকতো ওই বাড়িতে, এবং ওরাই এই আবু বকর ভাইয়ের দাদিকে উৎপাত করত। তখন ওদেরকে ধরে ওনারা মেরে ফেলেন, এবং মেরে ফেলার পরে ওদের ডেড বডিটাই ওই অবস্থায় পাওয়া যায়। তো এরপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয় নাই। উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেছেন, অনেক দিন জীবিত ছিলেন, অনেকদিন। পরে বার্ধক্য জনিত কারণে মারা গেছেন। তো এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে অনেকে অনেক কিছু লিখছেন। আমি টিউটে দিয়ে শুরু করি, রাইট?
এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছেন সুজন আহমেদ। হ্যালো রাসেল ভাই, চুয়াডাঙ্গা থেকে শুনছেন তিনি, এবং একা রুমের লাইট অফ করে দিয়ে শুনছেন তিনি। আজকের ভোটাথমটা বেশ ভালো জমবে। প্রিন্স রাজ আমাদের কাছে লিখেছেন এটা। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ রাফিউর রহমান, তিনি টাঙ্গাইল থেকে শুনছেন অ্যাপ দিয়ে। ওকে, আমাদের সাথে এমডি নাইম রেজা আছেন, এবং তিনি বলছেন যে তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। NY নিলয় আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন তিনি যশোর থেকে। আমাদের সাথে বগুড়া থেকে, গাবতলী থেকে আছেন আমাদের সঙ্গে অনেকে। আমাদের সঙ্গে আছেন AB আফিসুর রহমান, এবং আচ্ছা মালদ্বীপের কি আয়নার স্টোরিটা কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা এটা আপনাদের এখানে প্লে করে দিয়েছি, এবং মিরর যে স্টোরিটা ছিল সেটা অনেকের কাছে অনেক পছন্দের ছিল, এবং আপনারা যারা জানেন না তাদেরকে বলি যে এটা একটা হোটেলের একটা মিরর নিয়ে ঘটনা ছিল, মালদ্বীপেরই কোনো একটা হোটেলের। এমডি নাইম রেজা আছেন আমাদের সঙ্গে, এস সাব্বির আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাদ তাবিন খান জেমস, এবং ভাল লাগছে তার কাছে, ইমেলটা অদ্ভুত ছিল, লিখেছেন মোহাম্মদ সোহাগ। আমাদের সঙ্গে আছেন ইচ্ছে ঘড়ি, তিনি বলছেন যে আমি মালদ্বীপ থেকে অ্যাপ দিয়ে শুনছি আচ্ছা আমি সব এপিসোড শুনি ফ্রাইডেতে, কখন রাত 11টা বাজবে, তার মানে 11টার সময় আপনাদের ওখানে শুরু হয়, রাইট? ওকে। ইরফান হাসান আমাদের সঙ্গে আছেন পাবনা থেকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দুর্জয় রয় আমাদের সাথে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি TR নিলয়, এবং কতদিন পর ভূত FM, অনেকদিন পরে শুনছেন তিনি। প্রিন্স নূর আমাদের সঙ্গে আছেন, খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও MD নাইম রেজা, ছাদে বসে শুনছেন তিনি। আপনার ভাইয়ের ঘটনাটা ভালো লেগেছে নিলয়ের কাছে। জাহিদুল ইসলাম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন আহমেদ বাইজিদ, ইমেলটা ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন মইনুর সোহাগ, এবং এছাড়াও আমাদের সাথে আপনার ভাই আচ্ছা আপনার ভাই মানে প্যারানর্মাল যে ঘটনাগুলো সেগুলো অনেক অন্যরকম হয়, সাগর লিখেছেন এটা। আমাদের সঙ্গে আছেন প্যাম, এছাড়াও আহমেদ বাইজিদ, তানজিব পৃথিবী আমাদের সঙ্গে আছেন, খিলগাঁও ঢাকা থেকে শুনছেন তিনি। এছাড়াও আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, রংপুর থেকে আছেন ইমরুল রিফাত, এছাড়াও আমাদের সঙ্গে আছেন রাফিউর রাব্বি, জামালপুর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সঞ্জিত, এবং তিনি শুনছেন অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে আছেন জান্নাত নাইম, এছাড়াও আছেন আমার ঈদ মোবারক জানিয়েছেন ইমন, চট্টগ্রাম থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন গোপালগঞ্জ থেকে মনিউর সাগর, এছাড়াও দেখতে পাচ্ছি মাদারগঞ্জ জামালপুর থেকে আছেন রকিবুল। আমাদের সঙ্গে আছেন কাতার থেকে এই মুহূর্তে শুনছেন মোহাম্মদ নাতির। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রুহুল রয়, এবং কাতার থেকে যেহেতু নিশ্চয়ই আপনি অ্যাপ দিয়ে শুনছেন, এবং আমার মনে হয় যে ভালো লাগছে আপনার কাছে। আমাদের সঙ্গে আছেন এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ থেকে রেজা, আমাদের সঙ্গে আছেন রাজন, নাটোর থেকে শুনছেন ইমতিয়াজ আহমেদ, আমাদের সঙ্গে আছেন সাব্বির খান, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ফেসবুকে অনেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছেন। আমাদের সঙ্গে আছেন ইলিয়াস রহমান, আই লাভ আপনান ভাই লিখেছেন এটা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্টুয়ার্ট রিয়া, এবং তিনি খুলনা থেকে শুনছেন, এবং তিনি লিখেছেন বেস্ট উইশেস ফর ভূত FM লিসনিং ফ্রম খুলনা। আমাদের সঙ্গে আছেন এনবি দোলন, এবং আমার টেক্সট পড়বেন ভাইয়া প্লিজ, পড়ে ফেললাম। MD আরিফ আমাদের সঙ্গে আছেন আজকের, আচ্ছা তিনি লিসনিং ফ্রম রাজশাহী আছেন। প্রিন্স ফারহান, MD আলিফ একটু তার কাছে ভয় লাগছে বোধ হয়। আমাদের সঙ্গে শাওন চৌধুরী আছেন, তিনি দেখতে যে আজকেও চলে আসলাম। তানহা আমি আফরিন আশা আমাদের সঙ্গে আছেন, এবং তিনি খুলনা থেকে শুনছেন এই মুহূর্তে। MD ইফতি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ মুরাদ সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে আছেন এবং শুনছেন আমাদেরকে। এবং অনেকেই লিখছেন যে আনোয়ার হোসেন মানিক যেরকম জানতে চেয়েছেন যেটা আসল পেজ কিনা, www.facebook.com/bhutfm.russell, এইখানে এসে যদি আপনি খোঁজ করেন তাহলে এই পেজ ছাড়া অন্য কোনো পেজে যাওয়ার কোনো চান্স নাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অপূর্ব খান জুয়েল, এবং তিনি ইন্ডিয়া থেকে শুনছেন, এবং তিনি আমাদের ইন্ডিয়ান ফ্যান সেটা লিখতেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনারা প্রচুর আমাদেরকে ইমেল দেন, সেটার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। চিলমারি কুড়িগ্রাম থেকে শুনছেন আব্দুল্লাহ আরাফাত, এছাড়াও নোয়াখালী থেকে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বরিশাল মেডিকেল কলেজ থেকে শুনছেন MD মেরাজ হোসেন সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে আবারও ফিরে আসবো জাস্ট
30 সেকেন্ডের বিরতি, তারপর আবার ফিরে আসবো। তো আমাদের সঙ্গে থাকুন রেডিও ফুটের এফএম অ্যান্ড্রিও ফুটে। একদমই তাই, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপারে। লিসনিং টু রেডিও ফুটের এফএম। ঘড়িতে সময় রাত 12:27 আমি রাস্তার আছি, সাথে চলছে ভূত এফএম, এবং আমাদের আরো একজন নতুন অতিথি আমাদের সাথে আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আরেকবার বলতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমার নাম আসসালাম। কৌশিক, আমি থাকি হলো মিরপুর। জি। আর এই তো আজকে আমার ঘটনাটা হলো আসলে গত বছর শীতের সময় আমি যাই হলো আমার দাদা বাড়িতে। জি। দাদা বাড়িতে যখন বেড়াতে যাই, এটা ছিল খুলনা এক জায়গা, বাগেরহাট সাইডে। তো রাত্রেবেলা শীতের সময় তো গ্রামে এমনি আপনার অনেক কুয়াশা থাকে আর চিপজাম থাকে, চুপচাপ থাকে বেশি। তো আমরা উপরের তলায়, দোতলা একটি বিল্ডিং, দোতলায় আমরা ঘুমাচ্ছি। তো আমি, আমার ওয়াইফ এবং আমার বেবি। তো রাত্রে আনুমানিক 2:30-3টার দিকে ও আমার ওয়াইফ উঠে ঘুম থেকে, যে একটু ওয়াশরুম যাবে। ওয়াশরুমটা ছিল নিচতলায়, উপরে কোনো ওয়াশরুম নেই। তো সে যখন যায়, যাওয়ার জন্য এমনি সাধারণত সে একটু ভয় বেশি পেত, তা আমাকে সে ডাক দেয় যাওয়ার আগে। তো ওই দিন কি মনে করে ভালো, ঠিক আছে সমস্যা নেই, ডাকার দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। তো সে যখন যায়, দরজাটা খোলার পরে সে একটা শব্দ শোনার পরে ভয় পেয়ে আর বের হয় না। তোর দিয়ে এসে আমাকে ডাকে যে দেখো তো, একটা আওয়াজ পেলাম, কে এটা, মানে কেউ আছে নাকি, তুমি দেখো, আমি বেরোবো না। তা আমি উঠলাম, দরজাটা খুললাম। তো দরজা খুলে দেখলাম একটা পা। এবং সাধারণত আমরা মানুষের পা দেখলে জুতো টুতো পরা থাকলেও কিছুটা তো চামড়া দেখা যাবে, সেটাই। কিন্তু এ বিষয়ে এখানে এরকম কিছু নাই। এবং আমি দেখলাম যে মানুষটার পা যতটুকু দেখা গেল, হাঁটুর থেকে নিচ অংশ, তা আমি শুধু দেখলাম, এবং পুরোটা সাদা, একদম দত্তবা সাদা, এবং কোনো মানে একটু ডিফারেন্ট, মানে এরকম তো দৃশ্য কোনোদিন দেখিনি আমি। জি। তো আমার মনে হলো না, এটা হয়তো পাঞ্জাবি পায়জামা পরা কোনো লোক হতে পারে, সাদা মোজা পরাও হতে পারে। সন্দেহ মনে করে আমি রুম থেকে বের হলাম। পাশেই আর একটা রুম আছে, ওই রুমে পাটা চলে গেল, আমিও পিছন দিয়ে ঢুকলাম। পিছন ঢোকার পরে দেখি রুমের দুপাশে দুটো সিঙ্গেল খাট আছে। এক সাইডে খাটে একজন শুয়ে আছে, এবং পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। তো আমার তখন মনে হলো ঠিক আছে, আমার ছোট চাচা আমরা ঘুমানোর আগে দেখেছিলাম, সে ওখানে ছিল ওই ঘরে, ফোন নিয়ে ফেসবুকিং বা কিছু একটা করছিল। তো আমার কাছে চাচা হয়তো এখানে নিচে যাওয়ার কথা, কিন্তু সে যায়নি, ওইখানেই ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে, তো আমি রুমে ফেরত আসলাম যে না, ওরকম কেউ তো আমি দেখলাম না, এবং সম্ভবত ওই রুমে তো চাচা ঘুমানো, হয়তো কেউ ঢুকেনি। তো আমার বউয়ের প্রথমে সন্দেহ ছিল যে এটা কোনো চোর নাকি। তো আমার তখন একটু সন্দেহ হয়েছিল যে এটা চোর না, এটা অস্বাভাবিক কিছু, যেটা আমরা শুনে থাকি। তো আমি ওকে বললাম না ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, এটা তেমন কিছু না। তারপর ওকে নিয়ে আমি ওয়াশরুমে গেলাম। সকালবেলা আমি আমার চাচাকে যখন জিজ্ঞেস করলাম যে চাচা, আমরা রাত্রে এরকম একটা ঘটনা ঘটলো, আপনি তো ওই রুমেই ছিলেন, আমি তো আপনাকে দেখলাম। তখন সে আমাকে বলল যে না, আমি তো রাত্রেবেলা ছিলাম রুমে সঠিক, কিন্তু এরপরে তো আমি নিচে চলে গিয়েছিলাম আমার পরিবারের সাথে সাথে। তখন একটু ভয় লাগলো যে তাহলে কি আমি অন্য কিছু দেখলাম। পরে আমার দাদি, উনি এখন আর নেই, তো উনি তখন এই ঘটনাটা শুনে উনি অপেক্ষা করলো যে আমার স্ত্রী আমার থেকে একটু দূরে যাক, তারপরে সে কথা বলবে। আচ্ছা, তারপর আমাকে সে ডেকে নিল কিছুক্ষণ পরে, সুযোগ বুঝে গেলাম। তখন আমাকে সে বলে যে ও অনেকদিন ধরেই আছে, এবং তোর দাদা মারা যাওয়ার পর থেকে আমি প্রায়ই দেখি, কিন্তু সে ক্ষতিকর কিছু করে না, ক্ষতি টতি কিছু করে না, এমনি আছে। এটা তার বিশ্বাস। তো এইটার পরে মোটামুটি একটা ধারণা হলো যে ঠিক আছে, তাহলে আসলেই মনে হয় কেউ আছে। তারপরে
ঢাকায় ফেরার পরে আমি আমার ওয়াইফকে বলি যে দাদির সাথে এই কথা হয়েছিল এবং চাচার সাথে এই কথা হয়েছিল। ও তো ভয়ে শেষ। আমারও ভয় ভীতি অবশ্য একটু কম, তবে এই অভিজ্ঞতার পরে একটু লেগেছিল যে আচ্ছা ঠিক আছে, এই আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন এবং আচ্ছা আমরা তার কাছে পরে আসি। আমরা একটু আপনার ভাইয়ের কাছে আবারও ফিরে যাই। সেকেন্ড স্টোরিটা শুনবো আপনার ভাই আপনার কাছ থেকে, তারপরে আবারও ফিরে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই। এবার যে সেকেন্ড স্টোরিটা শেয়ার করব, এটার সাথে আমি ইনভলভ আছি কিছুটা। আচ্ছা, অনেকদিন পরে আজকে মানে আমার মোটামুটি রিলেটেড একটা ঘটনা আজকে বলবো। রাসেল ভাই, সময়টা ছিল 2016 সালের একদম শেষ দিকে। তখন আমি এই আপনার ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা কুরিয়ার কোম্পানিতে আমি চাকরি করতাম, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে এয়ারপোর্টে আমি জব করতাম। তো তখন আমাদের ওই কোম্পানিটা তখন আবার আর একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে মার্জ হয়ে যায়, মানে ওইটা কিনে নেয় আর কি। তো কিনে নেওয়ার ফলে যেটা হয়, মানে রেগুলার অনেক শিপমেন্ট আসতো। ওই শিপমেন্টগুলো আবার আমাদের যিনি এয়ারপোর্ট মানে যিনি ম্যানেজার ছিলেন, ওই স্যারকে আবার এগুলো অনেক কষ্ট করে আবার মানে হেড অফিসে গিয়ে মানে গুলশানে এসে এটা করতে হতো আর কি। তো একদিন যেটা হয় রাসেল ভাই, উনি গুলশানে আসেন, আসার পরে উনি কাজ যাই হোক করেন আর কি। কিন্তু আমি মাঝে মাঝে আসতাম, মানে আমাদের কাজ ওইভাবে এখানে ছিল না, হঠাৎ হঠাৎ আসতাম জরুরি কোনো কাজ থাকলে। তবে এমনিতেই আমি একদিন আসি, নতুন অফিস দেখার জন্য আসি আর কি। তো আসার পরে আমি যখনই ওই মানে নতুন একটা মানে মেইন বিল্ডিং ছাড়া আর একটা বিল্ডিং এ অফিসটা নেওয়া হয় পাশেই আর কি, আর একটা জায়গায়। তো আমি যখনই রাসেল ভাই ঢুকি, পুরো বিল্ডিংটা এসি করা ছিল। আমি যখনই ঢুকি সিঁড়ির কাছ থেকে হঠাৎ করে আমার মনে হলো একটা গরম বাতাস আমাকে মানে সজোরে ধাক্কা দিল। তো আমি চিন্তা করলাম যে চারদিকে আটকানো এরকম গরম বাতাস বা এই টাইপের জিনিস আসার কথা না, তারপর হতে পারে, হয়তো বা হতেই পারে, এই চিন্তা করলাম। তো আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে আমার এক কাজিন ছিল ওখানে জব করতো, তো ওর সাথে কথা টথা বলে আমি জিজ্ঞেস করলাম যে আসলে মানে ঢোকার সাথে সাথে এরকম একটা বিষয় হলো। তখন দেখলাম যে সবাই একে অন্যের দিকে মানে তাকাচ্ছে, মনে হলো যে ওরা কিছু লুকালো আর কি। আচ্ছা, তারপর যাই হোক আমি ওখান থেকে চলে আসি বাসায়। আমি এই ঘটনার 2 দিন পরে, মানে যখন কাজের প্রেশারটা একটু কম ছিল, সাধারণত আমাদের স্যাটারডেতে মাল ডেলিভারি হতো না এয়ারপোর্টে, ওই দিন আমাদের প্রেশারটা খুব কম থাকতো। আচ্ছা, তো ওই দিন আমি আমার ম্যানেজার স্যারের সাথে ঘটনাটা শেয়ার করলাম যে স্যার এই তো ঘটনা, আমি তো গেলাম, যাওয়ার পরে মানে হঠাৎ করে এই একটা বিষয় আমার কাছে একটু খটকা লাগলো। মানে আমি এমনিতেই আসলে শেয়ার করেছি ওনার সাথে। আচ্ছা, তখন রাসেল ভাই উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। তো উনি বললেন যে মানে 2 days ago, মানে 2 দিন আগে উনি ওই বেশ কিছু ডকুমেন্টস নিয়ে হেড অফিসে যান, যাওয়ার পরে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন নতুন যে অফিসটা ছিল সেটা উপরতলায়, মানে দোতলা বিশিষ্ট একটা, মানে বাড়িটাই ছিল 2 তলা বিশিষ্ট বাড়ি। তো ওই উপরতলায় মানে গেস্ট রুম ছিল, যদি কোনো কারণে কোনো ডেলিগেট আসে তাদেরকে থাকার ব্যবস্থা সেখানে ছিল। তখন বলা হলো যে আপনি আজকে রাত্রে কষ্ট করে বাসায় যাওয়ার দরকার না, আপনি এখানেই থাকেন। তখন উনি সারাদিন অত্যন্ত মানে পরিশ্রম করেছেন। তো উনি সেখানে দ্রুত কাপড় চোপড় ছেড়ে দ্রুত মানে উনি শুয়ে পড়েন। শুয়ে পড়ার সাথে সাথে মানে উনি তখনও ঘুম আসে নাই, হঠাৎ করে উনি দেখেন যে একটি মানে মহিলা ওনার রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। আচ্ছা, এবং শুধু মহিলা না, আবার দেখে একটা বাচ্চা বাইরের যে করিডোর আছে, দরজাটা খোলা ছিল, বাইরের করিডোর দিয়ে দৌড়াদৌড়ি করছে। আচ্ছা, তখন উনি জানতেন যে এখানে রাত্রে কেউ থাকে না, কিন্তু নিচে হয়তো বা ওই যে আমাদের যে নাইট গার্ড এরা থাকতে পারে। তখন চিন্তা করে যে এখানে মহিলা আসলো কোথা থেকে বা বাচ্চা আসলো কোথা থেকে, এটা তো আসলে ইম্পসিবল। তখন উনি যখন লাইট জ্বালালেন দেখেন কিছুই নাই। উনি আবার নিচে গেলেন, নিচে যাওয়ার পরে যেখানে নাইট গার্ড ছিল অফিসের, তো বললো যে এখানে কি কোনো মহিলা বা বাচ্চা আপনারা দেখেছেন বা এখানে কেউ থাকে? তখন আর কি ওরা বলে যে না তো, এখানে কেউ থাকে না, এরকম তো কেউ থাকে না, আপনি হয়তো ভুল দেখেছেন, আপনি করেন, আপনি গিয়ে শুয়ে পড়েন বাসায়, মানে উপরে গিয়ে শুয়ে পড়েন। উনি শুয়ে পড়েন রাসেল ভাই। এরপরে মানে ঘটনাটা আরো মারাত্মক। জি, উনি দেখছিলেন এরপরে ওনার রুমের মধ্যে একটি মহিলা এবং একটি বাচ্চা
দুজনেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখার পর আসলে উনি যেই ড্রেসেই ছিলেন মানে দৌড়ে নিচে নেমে আসেন এবং দারোয়ানকে বলেন, আসলে বলেন তো ঘটনাটা কি। তখন ওরা বলে যে স্যার আপনি কি কিছু দেখেছেন? বলে যে হ্যাঁ আমি দেখেছি। তখন বলে যে তার মানে এখানে একটু সমস্যা আছে। তখন উনি সাথে সাথে অফিসের এমডি সাহেব তাদেরকে ফোন করার বলে উনি বলেন যে স্যার আমি এখানে আর 1 সেকেন্ডও থাকবো না, আপনি যেভাবে হোক রাত্রে আমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন এমডি স্যার ওই রাত 3টা 3:30টার দিকে গাড়ি পাঠিয়ে, ওনার বাসা ছিল উত্তরা তখন, ম্যানেজার স্যারের, তখন তাকে ওখানে পাঠিয়ে দেন রাসেল ভাই। তো ওই বাসাটায় রাসেল ভাই মানে যারা নাইট গার্ড ওদের বর্ণনা অনুযায়ী যে রাতের বেলা ওই রুমে আলো জ্বলতে দেখতো, কখনো আলো জ্বলে নিভে যায়, কখনো বাচ্চাদের মানে হাসির শব্দ, তো এরকম শব্দ শুনতো, নাইট গার্ডরাও শুনতো। এটা আমাদের অফিস থেকে মানে বলা ছিল যে রাতের বেলা ওখানে যেন কেউ না থাকে আর কি। দিনের বেলা রাত 9টার পরে ওই অফিসে আর কেউ থাকতো না। সাধারণত মাল্টিনেশনাল কোম্পানি যেগুলো আছে আর কি, বা আমাদের যে কোম্পানিটা ছিল কুরিয়ার কোম্পানি, 24 আওয়ার্স মানে কল সেন্টার সার্ভিসটা ছিল, কিন্তু ওই অফিসে কিন্তু আসলে কল সেন্টারটা স্থাপন করা হয়নি, এটা অন্য জায়গা করেছে। যদিও এখন ওই অফিসটা এখন আর নাই, ওটা ছেড়ে দিয়ে এখন হেড অফিসে ওটাকে শিফট করা হচ্ছে এই সমস্ত কারণগুলোতে। তো পরবর্তীতে আসলে আমি জিনিসটা অ্যানালাইসিস করেছিলাম যে আসলে কি কারণে। তো ওইটা ছিল একজন খ্রিস্টিয়ান ভদ্রলোকের বাড়ি। তো ওনার একটা বাচ্চা ছিল এবং ওয়াইফ ছিল, হয়তোবা পারিবারিক কলহের কারণে ওনার ওয়াইফ নিজেও সুইসাইড করে, এবং সুইসাইড করার আগে ওনার বাচ্চাকেও মানে কি বলবো আর কি, মা তার সন্তানকে আগে ফাঁসিতে ঝুলিয়েছে, তো উনি নিজেও ফাঁসিতে ঝুলিয়ে মানে সুইসাইড করে। এবং এরপরে ওই খ্রিস্টান ভদ্রলোক উনি আমেরিকাতে চলে যান। উনি এখন পর্যন্ত ফেরত আসেন না আমেরিকা থেকে। আর ওই বারটা বিভিন্ন অফিসের কাছে ভাড়া দিয়ে দেন, কিন্তু এই বিভিন্ন অফিস কেউই মোটামুটি 6 মাস কন্টিনিউ করতে পারেনি। এবং আমাদের যে কোম্পানিটা ছিল ওই সময় যখন আমি জব করতাম ওখানে, ওরাই মনে হয় সর্বোচ্চ 1 বছরের মতো কন্টিনিউ করেছিল। এরপরে আর ওনারা ওখানে অফিসটা কন্টিনিউ করতে পারে নাই সঙ্গত কারণে। আমি মানে বাড়িটারি বলছি না, যারা অলচন্দ্র গুলশান 2-এ থাকেন তারা হয়তো বা এই বাড়িটা সম্পর্কে আপনার অবগত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই, যেহেতু আমি মোটামুটি ফার্স্ট আমি এটা এক্সপিরিয়েন্স মানে করেছিলাম যে এখানে হয়তো বা কিছু থাকতে পারে, এবং সত্যি রাসেল ভাই আমি অ্যানালাইসিস করে দেখলাম আসলেই এখানে এই সমস্যাটা আছে। এটা আমাদের ম্যানেজার স্যারের সাথে ঘটেছিল এবং অনেকের সাথেই ঘটেছিল। তো আমি মোটামুটি ম্যানেজার স্যারের কাছ থেকে এই জিনিসটা শোনার পরে মানে আমি এতদিন তো আসলে বলি নাই, আজকে সুযোগ হলো, আজকে এই ঘটনাটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা আরো একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পর একটা অডিও ক্লিপে যাব এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন ফুড ক্যারিয়ার ফ্যাম অ্যান্ড ওপেন। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমার নাম আনসার, আমি বলছি কানাডা থেকে। আমি ভূতের ফ্যামের একজন অন্ধ ফ্যান। ঘরের দিন থেকে চাচ্ছিলাম যে একটি ঘটনা পাঠাবো, তবে সময় ফেরত ছিল না, তো আজ পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে তা অবশ্যই প্লে করবেন। এই ঘটনাটা ঘটেছে আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে। তিনি হচ্ছেন একজন সার্চ অ্যান্ড রেস্কিউ অফিসার। তো একদিন তার সাথে দেখা হওয়ার পর তিনি অনেকগুলো ঘটনা আমার সাথে শেয়ার করেছিলেন। বেশিরভাগ ঘটনাই অদ্ভুত, কিছুটা ভৌতিক। বেশিরভাগ ঘটনা শোনার পর মনে অনেক কোয়েশ্চেন জাগে। যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমি তার থেকে শোনা আরো ঘটনায় পাঠাবো, তবে আর ছোট্ট একটি ঘটনা শেয়ার করছি। তো ঘটনায় চলে যাই। যা বলছিলাম তার নাম হচ্ছে জিম হল। তিনি কাজে জয়েন করার 6 মাস পর এই ঘটনা ঘটে তার সাথে। তো তারা একটি কল পান যে একজন ক্লাইম্বার 2 দিন কি 3 দিন হয়ে গেছে, এখনো তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মানে এই সময়ের ভিতরে তার ফিরে আসার কথা, তবে আসেনি। তো যে জায়গায় এই ঘটনা ঘটে তারা সেখানে যান এবং তাদের টিম ঠিক করা হয় ক্লাইম্বিং করার জন্য। মানে তাদের ধারণা চূড়ায় বা চূড়া আশেপাশে বা মাঝপথে কোনো এক জায়গায় তিনি হয়তো হারিয়ে গেছেন, আহত হয়েছেন, এরকম সাধারণত এরকম ঘটনা ঘটে থাকে। তো তারা চূড়ে ওঠার প্রস্তুতি নেন। তো অর্ধেক ওঠার পর ওই আহত ব্যক্তি, যার নাম কিনা রবার্ট, তাকে খুঁজে পান। তার ডান পা ভেঙে গিয়েছিল এবং খুব খারাপভাবে জখম হচ্ছিলেন তিনি। তার পা দেখে মনে হচ্ছিল তিনি অনেক রক্ত হারিয়েছেন এবং তার এই জখম হয়েছে মূলত উপর থেকে পড়ার কারণে। তো তাদের কাছে জিনিসটা অড লাগে, কারণ যাকে খোঁজা হচ্ছিল তিনি একজন প্রফেশনাল ক্লাইম্বার। জিনিসটা ঘটা খুবই অদ্ভুত। তাও তারা দুর্ঘটনা হতেই পারে, সেজন্য তাকে দ্রুত হসপিটালাইজ করার জন্য হেলিকপ্টার কল করেন। তো হেলিকপ্টার আসার জন্য তারা ওয়েট করছিলেন। ইন দ্য মিন টাইম কয়েকজন মানুষ তাকে আর অন্যান্য যারা অফিসার ছিলেন তারা
জিজ্ঞেস করেন যে কি হয়েছিল, কিভাবে তার অবস্থা হয়। তখন সবাই অ্যাকচুয়ালি একটা রেশনাল এক্সপ্লেনেশনের জন্য ওয়েট করছিলেন, তবে তিনি যা বলেন সেটি হচ্ছে টোটালি আউট অফ দ্য বক্স। তিনি বলছিলেন যে এখানে আসার পর তিনি ক্লাইম্বিং করা স্টার্ট করেন এবং ইভেনচুয়ালি তিনি একদম চূড়ায় উঠে যান। তো চূড়ে ওঠার পর আমি বলে রাখি যে এই ঘটনা ঘটেছিল সামারে। সো সামারে নর্থ আমেরিকায় অবভিয়াসলি কোনো স্নো থাকবেই না। তো তিনি চূড়ে ওঠার পর একজন লোককে দেখতে পান। সবচেয়ে অদ্ভুত হচ্ছে ওই সময় ওই লোকটি পার্কা পরেছিল। পার্কা হচ্ছে এক ধরনের জ্যাকেট, খুবই ভারী জ্যাকেট, ঠান্ডার সময় পরা হয়। সাধারণত আপনি যদি -25-30 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে বাইরে, পার্কা আপনার শরীরকে ভালোই গরম আছে। কেউ বুঝতে পারেন যে এটা খুব ভালো একটা ইনসুলেটর। তো গরমের সময় যখন 25-28-30 ডিগ্রি এটি পরার কোনো মানেই হয় না, তো ওই সময় ব্যক্তি পার্কা পরেছিলেন এবং ওনারা শীতের কাপড় চোপড় পরেছিলেন। তো রবার্ট যখন ওই লোককে হালকা ট্যাপ করেন শোল্ডারে কথা বলার জন্য, জাস্ট এমনি ক্যাজুয়াল কথা বলার জন্য ট্যাপ করেন, যখন ওই লোকটি রবার্টের দিকে ফিরে তখন রবার্ট দেখতে পান যে তার মুখের জায়গায় পুরো হলো, মানে পুরো শূন্যস্থান। মুখের কোনো অবয়ব নেই, কোনো কাঠামো নেই, জাস্ট একটি হলো। মনে হচ্ছে অনেকটা দা হল অফ ম্যান ছবির মতো। ওই মানুষকে যখন আপনি মানে বৈজ্ঞানিক উপায়ে ইনভিজিবল করা হয়, তার উপর যখন কাপড় চাপানো হয় দেখা যায় যে তার বডি কাপড় নিচে আছে, এটা অ্যাকচুয়ালি কাপড় শোনার পর দেখা যায় যে তিনি নেই, অনেকটা ওই রকম। কিন্তু এটা কখন কোন মুভি না, এটা হচ্ছে রিয়েল লাইফ ঘটনা। ইভেন ওই ঘটনা শোনার সময় হাপেল রুম দাঁড়িয়ে গিয়েছিল, গুজবম হচ্ছিল। যাই হোক, তো রবার্ট ওনাকে এটা দেখে মানে পুরো শক হয়ে যান এবং এটা দেখে এতই বেশি ভয় করেন যে উনি তখন নামা শুরু করেন খুব কুইকলি, মানে কোনো প্রিকশন না নিয়ে, কোনো সময় না নিয়ে যত দ্রুত পারেন নামতে শুরু করেন। এবং প্রায় অর্ধেকের কাছাকাছি আসার সময় তার পা হটকে যায় এবং তিনি খুব খারাপভাবে পড়ে যান একটি মডারেট উচ্চতা থেকে, যার কারণে তার পা ভেঙে যায় এবং সার্ফেসটা খুবই হার্ড হওয়ার কারণে তিনি তার পাও ভেঙে যায় এবং তার চামড়া ছিঁড়ে যায় এবং খুব খারাপভাবে জখম হন এবং তিনি অনেক রক্ত হারান। তো যখন তার এই অবস্থা হয় তখন তিনি বুঝতে পারেন যে তিনি আর নামতে পারবেন না। তো তিনি একটি গর্তের মতো জায়গা আবিষ্কার করেন পাহাড়ের গায়ে এবং সেখানেই লুকিয়ে থাকেন। সবচেয়ে মজার কথা হচ্ছে যে তিনি যখন আঘাতপ্রাপ্ত হন তখন ছিল বিকাল এবং তার প্রায় 1.5 দিন পরে যদি আমি বলি তাকে খুঁজে পাওয়া হয়, তার মানে 2টো রাত। এই 2টো রাতই তিনি কাউকে পাহাড় থেকে ওঠার এবং নামার আওয়াজ শুনতে পান এবং কোকন বিদায় চিৎকারের আওয়াজও শুনতে পান ভোরের দিকে। এই ছিল মূলত ঘটনা। এই ঘটনার পর মানে 1.5 দিন পর সকালে তাই খুঁজে পাওয়া হয়। তো এইটি শোনার পর মানে সবাই একটু হতবাক হয়ে যান যে জিনিসটা আসলে কি। চেষ্টা করে চিন্তা করুন, সামার একজন লোক পার্কা এবং শীতকালীন কাপড় পরে রয়েছে, কিন্তু তার কোনো বডি নেই, কোনো শরীর নেই, জাস্ট কাঠামোটা রয়েছে, অন্য কিছু নেই। জিনিসটা খুবই অদ্ভুত। অবশ্যই ভৌতিক, যদি আপনি চিন্তা করেন যে আশেপাশে কোনো জনমানব নেই, জিনিসটা খুবই অদ্ভুত। তো এই ছিল ঘটনা। তো এই ঘটনা শোনার পর আমি ওই ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি মতামত, এটা কি সত্য হতে পারে কি না, মানে উনি কি কোনো ট্রমার কারণে উল্টাপাল্টা দেখছিলেন এরকম কিছু। তখন তিনি বলছিলেন হ্যাঁ, এটা একটা সম্ভাবনা থেকেই যায়, তবে আমার যা মনে হচ্ছে এরকম কিছু হয়নি, কারণ মূলত তিনি একজন প্রফেশনাল ক্লাইম্বার। তো ট্রমার কারণে তিনি এরকম উল্টাপাল্টা বলবেন বা অত্যধিক পরিশ্রমের কারণে বলবেন, এই জিনিসটা আসলে মানা যায় না। এবং ওই সময় খুব খুব মানে এক্সট্রিম কোনো ওয়েদার ছিল না, যে কারণে তিনি এই জিনিসটা বলতে পারেন, মানে হাই টেম্পারেচার বা হাই কোল্ড এরকম কিছুই ছিল না। তো এটি কেন বলতেন তিনি। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার জবের কারণে আমি অনেক উদ্ভট ঘটনা শুনেছি এবং এটা তার মধ্যে একটা। তো সেই জন্য আমি কখনোই এগুলো অবিশ্বাস করি না, কারণ এগুলো ঘটে। আরো অন্যান্য অনেক অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেছে যা আমি দেখেছি। সাধারণত আমরা এগুলো কারোর সাথে শেয়ার করি না, কারণ অনেক সময় মানুষজন বিশ্বাস করবে না। তো রাহুল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ইভেন যদি লিসেনারদের ভালো লাগে তাহলে আমি ওনার কাছ থেকে শোনা আরো কিছু অদ্ভুত ঘটনা শেয়ার করবো। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ঠিক তাই, বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। ইউ লিসেনিং টু রেডিও ফুক্তের এফএম, চলছে ভূত এফএম এবং আমি রাসেল আছির সাথে। ঘড়িতে সময় রাত 12:48। আর আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের লিখছেন ফেসবুকে, যারা লিখছেন তারা আরো লিখুন। আমি টুইটারটা কয়েকজন আছে, আমি একটু পড়ে ফেলি। আমাদের সঙ্গে আছেন বাইজিদ, আমাদের সঙ্গে আছেন ধূপচাচিয়া বগুড়া থেকে লিখছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শিফাত ইসলাম রাকিব, সুইজারল্যান্ডে চলে যাচ্ছেন তিনি নেক্সট উইকে। তিনি সবাইকে প্রে করতে বলেছেন তার জন্য। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও
পপি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহমিনা আফরিন তুলি, এবং তিনি বলতেন যে ফাইনালি ভূত এফএম পেয়েছেন এন্ড হোল উইক তিনি ওয়েট করেছেন ভূত এফএমের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড আনুজ আমাদের সঙ্গে আছেন এবং তিনি ইন্ডিয়া থেকে শুনছেন, এবং তিনি বলতেন যে ইন্দোর আচ্ছা ইন্ডিয়া থেকে শুনছেন তিনি, এবং তিনি ভূত এফএমের অনেক বড় একজন ফ্যান, পূর্তি অ্যাপ দিয়ে তিনি শুনছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি মোস্তফা কামাল, আমাদের সঙ্গে আছেন এছাড়াও প্রিন্স রাজ সহ আরো অনেকে। তো যাই হোক, আমাদের যদি এইখানে আসতে আপনি যদি আসতে চান তাহলে রাসেল_ ভূত এফএম এটা দিয়ে খুঁজলেই আমাকে পেয়ে যাবেন। আমাদের সঙ্গে এছাড়াও ফেসবুক পেজে যারা আছেন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজেও আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমাদের সাথে যদি আপনি ইমেইল বা আপনার ঘটনা শেয়ার করতে চান তাহলে চলে যান, আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে হচ্ছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা চলে যাবো আমাদের নেক্সট যে আমাদের গেস্ট রয়েছেন তার কাছে। আপনার নামটা একটু জানতে চাইবো, প্লিজ আপনার নামটা একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম তানভীর। জি। আমি মিরপুর ডিএচএ থেকে এসেছি। জি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমার হৃদয়টা অনেক দুর্বল। আমি খুব ভীতু কিসিমের একটা মানুষ। আচ্ছা, তো ব্যক্তিগতভাবে কোনো সময় আমি এরকম ভৌতিক ব্যাপারে এক্সপেরিয়েন্সড হয়নি আমার, বাট হোপফুলি যেদিন হবে হয়তো বা আমি আর থাকবো না বলার জন্য। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা শোনা কথা, মানে আমি আরেকজনের কাছ থেকে শুনেছি, নিজে এক্সপেরিয়েন্স করিনি। সেটা হচ্ছে আমি ছোটবেলায়, দিস ইজ আ স্টোরি ব্যাক ইন 95, তখন আমার বয়স 5 বা 6 বছর বয়সে, আমি আমার বাবা মার সাথে দাদাবাড়ি গিয়েছিলাম গাইবান্ধায়। জি, তখন আমাদের দাদাবাড়িটা একতলার বাড়ি ছিল, মানে তো সিঙ্গেল ফ্লোর, আর বাউন্ডারিটা যেটা ছিল সেটা পুরোটা তার কাটাতে ঘেরা ছিল। আচ্ছা, তো রাত তখন হয়তো বা বাজে 2:30 বা 3টা, মোস্টলি এই টাইমটাতেই সবকিছু হয়। হ্যাঁ, তিনটা খুবই একটা মানে অন্যরকম ধরনের একটা। তো ওই টাইমটাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম, তো হুট করে ছাদে মনে হচ্ছিল কেউ যিনি হাঁটছে। এখন একটা নর্মাল মানুষ যখন হাঁটবে আর যখন একজন ভারী মানুষ হাঁটবে তখন কিন্তু একটা তফাৎ হবে। সেটাই। সো যেহেতু বাসাটা সিঙ্গেল ফ্লোর ছিল, উপরে হাঁটাটা কোনো মানে হাঁটাটা প্রশ্নে আসে না, হাঁটাটা, বিকজ সিঙ্গেল ফ্লোর। আর উপরে যদি কেউ উঠে, ইটস আইদার গোইং টু বি একটা কেউ চোর হতে পারে অথবা ডাকাত। সো এই আওয়াজ পেয়ে স্বাভাবিকভাবে আমার বাবা মা তো না, বাবা, চাচা এবং আরেকজন ছিল আমার চাচা, তো ওনারা 3জনই বের হয়ে গিয়েছে বাসা থেকে। এখন ছাদটা, আমাদের সিঙ্গেল ফ্লোর যে ছাদ ছিল, এটা উঠতে হলে একটা মই দরকার ছিল, মই ছাড়া ছাদে ওঠা সম্ভব ছিল না। তো ওনারা তাৎক্ষণিকভাবে মইটা নিয়ে ছাদে উঠলেন, কিন্তু কাউকে পেলেন না। আর সেই টাইমে গ্রামবাসীদের ইলেকট্রিসিটি ফ্যাসিলিটিটা কম ছিল, তো আলোটা তেমন একটা ছিল না। সো দে হ্যাড টু ক্যারি টর্চ লাইট ইন অর্ডার টু সি যে রাতেবেলা কে কোথায় কি করছে। তো ওনারা ছাদে উঠে টর্চ লাইট দিয়ে যখন দেখলেন যে কেউ নেই, তখন ব্যাপারটা সবারই একটু নাড়া দিয়ে উঠলো যে কি অ্যাকচুয়ালি জিনিসটা কি, কারণ বাউন্ডারি তো তার কাটাতে ঘেরা, আর কেউ যদি আসেও তার তো যেতেও সময় লাগবে, আর আওয়াজ তো পাবো যেতে গেলে। তো এরকম কোনো যখন সাইন্স পেল না, তখন স্বাভাবিকভাবে সবাই একটু ভয় পেয়ে উঠলো। কিন্তু তারা যখন নেমে আসে, তখন একটা কালো বিড়ালও তাদের সাথে নেমে আসলো। এইটা আমি নিজে দেখেছিলাম এবং আমার সাথে যারা আমার বাবা ছিল, চাচা ছিল, তারাও দেখেছিল। তো এই জিনিসটা আমার কাছে অস্বাভাবিক লেগেছে এবং তাদের কাছেও, যে কেউ ছিল না কিন্তু কালো বিড়ালটা ছিল, কালো বিড়াল। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে যে ওপরে যদি কেউ হাঁটার পরে যখন সবাই বেরিয়ে এসে যদি কেউ দেখতে চায় যে ওপরে কে হাঁটছিল, তার তো নামার রাস্তা একটাই। সুতরাং যদি ওপরে কেউ থাকে তাহলে ওই দিক দিয়েই নামবে। জি। এবং ওপরে যে যখন খোঁজা হলো তখন দেখা গেল যে কেউ নাই। জি।
তো কালো বিড়ালটা যখন দেখলো সবাই, তখন তাদের যে ভয়টা ছিল ওটা আরো দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা, তো এই এতটুকু স্টোরিটাই যেটা আমি নিজে ফেস করেছিলাম, বাট তাও তখন তো আমি ছোট ছিলাম, হ্যাঁ। অতটা আমার বুঝ ছিল না। সো দিস ওয়াজ দি স্মল স্টোরি দ্যাট আই ফেসড ডিউরিং মাই লাইফ টাইম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা ঘটনা শুনলাম এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আরো একটা ঘটনায় যাব, এবং এটা একটা আমাদের ইমেইল, সেই ইমেইলে আমরা চলে যাব এবং এই ইমেইলটা আমি আপনাদের জন্য পড়ে শোনাতে চাই। এটা আমাদের আজকের সেকেন্ড ইমেল, রাইট? তো আশা করছি যে এটাও আপনাদের অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করছি যেভাবে তিনি লিখেছেন সেভাবেই পড়ে শোনানোর জন্য। অ্যান্ড থ্যাংকস তানভীর আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমি এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে একজন। আমি ঢাকা উত্তরায় থাকি, স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব নয় বলে লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2012 সালে ঘটা। আমার বাপদাদার পূর্বপুরুষরা এখানে ছিল, তাই এই শহরে ছোট্ট থেকে বড় হই। শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয়, কিন্তু আফসোস আমার গ্রামের বাড়ি নেই। আমাদের বাসাটা 3 তলা, আমরা 3য় তলায় থাকি, বাকি 1ম ও 2য় তলা ভাড়া দিয়েছি। আমাদের 2য় তলায় একজন ভাড়াটিয়ার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। তারা স্বামী স্ত্রী আর একটা 6 বছরের মেয়ে নিয়ে থাকতো। তাদের গ্রামের বাড়ি ছিল টাঙ্গাইল। কোনো এক কারণে, আমি এলাকাটার নাম উল্লেখ করছি না, হঠাৎ তারা একদিন আমাকে বলল তারা তাদের গ্রামের বাড়ি যাবে, এবং আমাকে বলল তাদের সাথে আমি যাব কিনা। আমি জানতে চাইলাম কেন যাব না। তারা বলল তাদের ছোট ভাইয়ের বিয়ে, তাদের নিমন্ত্রণ করেছে, তাই তারা যাচ্ছে। আমি ভাবলাম গ্রাম ও গ্রামের মানুষের বিয়ে দুইটা একসাথে দেখা যাবে, তাই রাজি হয়ে গেলাম। তারপর যথাসময় তাদের সাথে রওনা দিলাম এবং খুব ভালোভাবেই সেখানে পৌঁছালাম। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। তারপর বিকেল বেলা ভাবলাম একটু ঘুরে দেখি এলাকাটা। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম ঘুরতে। গরমের সময় গ্রামটায় ঘুরতে বেশ ভালোই লাগছিল, তবে কিছুটা অবাক হচ্ছি, কারণ এলাকায় অনেকটা গাছ, 1টা থেকে 2টা সাইনবোর্ড লাগানো, আর তাতে মানুষের নাম ও তারিখ লেখা। ভাবলাম হয়তো গাছগুলোর মালিকের নাম। যাই হোক, আমি ঘুরতে লাগলাম। একটু পর একটা নদীর তীরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছি। তারপর ফিরে এলাম বাসায়। তাদের বাড়ির পাশে একটা বাসার পেছনে উঠোনে একটা মাচা ছিল, সেখানে গিয়ে বসলাম। এলাকার সব জায়গা থেকে এই জায়গাটা মনে হলো একটু বেশি ঠান্ডা আর একটু বেশি বাতাস। হঠাৎ নজর গেল সেই বাড়ির উঠোনের শেষ প্রান্তে একটা গাছ দেখে। মনে হচ্ছে খুব পুরনো একটা গাছ, আর তাতে 2টা সাইনবোর্ড দেয়া আছে। আমি গাছটির সামনে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করছি এটা কি গাছ। হঠাৎ আমাদের ভাড়াটিয়ার ছোট ভাই এসে বলল, এখানে কি করেন? এটা ভালো জায়গা না, চলেন বাসায় যাই। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, সামনের ওই বড় গাছটা কি গাছ? ওইটা বকুল গাছ। আমি অবাক হয়ে গিয়েছি এবং অবাক হয়ে দেখছি গাছটা, কারণ এত বড় বকুল ফুলের গাছ আমি এর আগে কখনোই দেখিনি। যাই হোক, আমি আর সেই ভাই চলে এলাম বাসায়। সন্ধ্যায় হালকা নাস্তা করার পর আবার সেই মাচায় গিয়ে বসলাম, কারণ গরমের মধ্যে এই জায়গাটা অনেক ঠান্ডা, খুব ভালোই লাগছে। বসে বসে মোবাইলে ভিডিও, গান দেখছি আর কি। হঠাৎ হালকা একটা গরম বাতাস আমার বুকে পড়লো, যেমন আমার মুখের সামনে যদি কেউ এসে নিঃশ্বাস ফেললে যেমন হয়, ঠিক তেমন। পরপর 3 বার এমন হলো। আমি একটু অবাক হলাম। তারপর ভাবলাম হয়তো আমার নিঃশ্বাস আমার গায়ে লাগায় আমি চমকে গেছি, এই বলে একটু হাসলাম। কিন্তু তার কিছুক্ষণ পর আমি পানি পড়ার শব্দ পেলাম। কেউ যদি 1 জগ পানি গাছে ওপর থেকে একেবারে ঢেলে ফেললে যেমন হয়, যেমন শব্দ হবে, ঠিক সেরকম। বাসার পেছনে লাইট না থাকায় অনেকটা অন্ধকার হয়ে আছে, বুঝলাম না ঠিক কোথায় পানি পড়লো। সব থেকে বড় কথা হলো, আমি বিকেলে ওই জায়গাটা ভালো করে দেখেছিলাম, ওখানে কোনো পানি বা পুকুর কিছুই ছিল না। পানি আসবে কোথা থেকে? এইসব ভাবতে ভাবতে আমরা সেই ভাড়াটিয়ার ভাবি তার মেয়েকে নিয়ে আমাদের কাছে আসলো। আমি তাকে বললাম আমি এমন শব্দ পেয়েছি। সে বলল এই জায়গাটা ভালো না, এই বলে চলে আসতে বলল। আমি চলে এলাম। বলে রাখা ভালো যে গ্রামের অধিকাংশ বাড়ি টিন শেডের। তো রাতে খাবার দাবার খেয়ে শুয়ে মোবাইল নিয়ে আমি বিজি আছি। আর আমার সাথে আমার ভাড়াটিয়ার সেই ছোট ভাইকে থাকতে বলা হয়েছে, এবং এও বলা হয়েছে রাতে যেন আমি বাইরে না যাই।
তো রাতে প্রায় 12টা বাজে হঠাৎ আমার ঘরের টিনের চালে আওয়াজ হচ্ছে। যদি কোনো বাঁশঝাড় থেকে কোনো বাঁশের আগা টিনের চালে লেগে থাকে আর বাতাসে নোট থাকে, তাহলে যেমন আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ হচ্ছে। অথচ তাদের বাসার আশেপাশে কোনো বাঁশঝাড় নেই। তাহলে এটা কিসের আওয়াজ? যাই হোক, আওয়াজটা কিছুটা সময় পর থেমে যায়। আমি আর পাত্তা না দিয়ে আবার ফোনের দিকে খেয়াল দিলাম। রাত 1টা দিকে আমি মোবাইল রেখে ওয়াশরুমে যাব বলে সেই ভাইকে ডাক দিলাম এবং তার সাথে ওয়াশরুমে গেলাম। একটু পরে বাড়ি থেকে বেরিয়ে দেখলাম সেই ভাইটার চেহারায় ভয়ের ছাপ। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? সে বলল কিচ্ছু না, জলদি ঘরে চলেন। আমি তার সাথে ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলেন, আপনি ভয় পেলেন কিভাবে? সে বলল কিছু না। আমি জোর করে অনুরোধ করার পরেও সে কিছু বলল না। অতঃপর শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই অনেক আগেই উঠে পড়েছে। আমি বাইরে বেরিয়ে দেখি সবাই চুপচাপ। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, যদিও আমার মনে একটু খটকা থেকেই গেছে। সকালবেলা খাওয়ার পর আমাকে সেই ভাই আবার বলল, আমাদের সাথে মার্কেটে যাবেন, বিয়ের কিছু শপিং করতে হবে। আমি বললাম যেতে পারি, একটা শর্তে, যদি কাল রাতে কেন ভয় পেয়েছেন সেটা আমাকে বলেন, তাহলেই যাব। সে আর কিছু না বলে চলে গেল। আমি কিছুটা মন খারাপ করলাম দেখে সে আবার এসে বলল, রাতে বলবো, তুমি সাবধানে থেকো, এই বলে চলে গেল। আমিও সেই অপেক্ষায় ছিলাম। সবাই চলে যাওয়ার পর বাসায় চাচি, ভাবি আর তার মেয়ে আছে। আমি গিয়ে চাচির সাথে কথা বলতে শুরু করলাম। চাচি আমাকে বলল, আজ তুমি কোথাও ঘুরতে চেও না? আমি বললাম কেন চাচি? সে বলল, এই এলাকাটা তেমন ভালো না, তাছাড়া তুমি এখানে নতুন, বড় কিছু হলে তোমার ফ্যামিলির লোকজনদের খারাপ লাগবে। আমি বললাম, এখানে কি ডাকাতি বা গাছ নিয়ে মারামারি হয় নাকি? কারণ অনেক গাছে দেখলাম মালিকের নাম লেখা। চাচি কিছুক্ষণ চুপ থেকে বলল, ওগুলো মালিকের নাম নয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে ওগুলো কার নাম? চাচি বলল, আমাদের এলাকায় প্রায় রাতেই মানুষ নিখোঁজ হয়, তাদের পরের দিন সকালেই তাদের লাশ পাওয়া যায়। কোনো না কোনো এক গাছের ডালে ফাঁস লেগে ঝুলে আছে, কিন্তু কেন বা কিভাবে মারা যায় তা কেউ জানে না। আর এমনটা বেশি হওয়ায় লাশের ডেড বডিটা বা লাশের যেখানে মারা গেছে সেই জায়গাটা মনে রাখার জন্য সেই গাছে তার নাম ও মারা যাওয়ার তারিখ লিখে সাইনবোর্ড দিয়ে রাখে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে পাশের বাসার পেছনে সেই বকুল গাছটা ওখানে? এটুকু বলতেই চাচি আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলেন, ওই বাসায় 3 ভাই ছিল, তার মধ্যে বড় 2জন ওই গাছেই মারা যায়। তারপর চাচি হলুদ বাটার কাজে লেগে যান, কারণ আগামীকাল সেই ভাইয়ের গায়ে হলুদ ছিল। আমি এই কথাগুলো ভাবতে ভাবতে সেই বকুল গাছের কাছে যাই আর অবাক হয়ে দেখতে থাকি গাছটার দিকে। ভাবতে ভাবতে এতটাই গভীরে চলে যাই, মনে হচ্ছে লাশ 2টা ওখানেই ঝুলছে। আমি আন্দাজ করতে পারছি। হঠাৎ ওই বাড়িতে কল চাপার আওয়াজ শুনতে পাই। আমি আস্তে আস্তে সেই বাড়িতে ঢুকি, আর সেই বাড়িটা আন্টি দেখি যে কল চাপছে। আমি সালাম দিলাম। উনি আমাকে বললেন, আরে তুমি ওদের মেহমান তাই না? আমি বললাম জি, সম্মতি দিলাম। উনি বললেন, বসো। তো তুমি কি মনে করে আমাদের বাড়িতে? আমি বললাম, এমনি একটু হাঁটছি, আসলে চেয়েছিলাম একটু ঘুরবো, কিন্তু চাচি যেতে মানা করলো, বলল এলাকাটা ভালো না, তাই আপনার সাথে গল্প করতে আসলাম। তারপর আমি আন্টিকে আমতামতা করে বললাম, আন্টি আপনার বড় ছেলে মারা যায় কিভাবে? বলে আমি আন্টির দিকে তাকিয়ে বুঝলাম অনেক বড় ভুল একটা প্রশ্ন করে ফেলেছি। আন্টি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলেন, আমি আন্টির কথা স্বরূপ লিখছি, জানি না কি থেকে কি হয়ে গেল। বিকেলে ছেলেটা আমার বাজারে গেল, আর ফিরে এলো না। রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ওর বাবাকে বলি ছেলের খোঁজ নিতে। তার বাবা তাড়াতাড়ি বাজারে গিয়ে তার বন্ধুর দোকানে গিয়ে তার ছেলের খোঁজ নেন, কিন্তু ওর বন্ধুরা বলল সে তো অনেক আগেই বাজার থেকে বাসার দিকে রওনা দিয়েছে, এখনো বাসায় যায় নাই। আঙ্কেল বললেন, না, তাই তো আমি বাজারে এলাম। তারপর তার বন্ধুরা মিলে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু পেল না। পরদিন সকালে তার লাশ ওই বকুল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। বিকেলে ছেড়ে দাফন কাফন করার পর সবাই ঘরে বসে আছে। হঠাৎ রাত 12টার পর বাড়ির পেছনে সেই বকুল গাছ থেকে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায়। মনে হয় কেউ এই দিকেই আসছে।
একটু পর আওয়াজটা থেমে যায়। হঠাৎ ঘরের পেছন থেকে কেউ ভাঙা গলায় বলে, মা। এরপর আওয়াজ শুনে আন্টি শোয়া থেকে উঠে বসে কান খাড়া করে আবার শোনার চেষ্টা করে। একটু থেকে আবার সেই আওয়াজটা আসে, মা। এবার আন্টি বুঝতে পারে এটা তার ছেলের গলা। আন্টি কিছু না বুঝেই খাট থেকে নেমে ছেলের কাছে ছুটে যায়। ঠিক এমন সময় বাকিরা সবাই তাকে টেনে ধরে ফেলে। আন্টি ছেলের নাম ধরে ডাক দেওয়ার আগেই তার আন্টির মুখ চেপে ধরে আর কানের কাছে ফিসফিস করে বলে, ও তোমার ছেলে নয়, আমাদের ছেলে মারা গেছে। ঠিক এমন সময় আবার আওয়াজ এলো, মা। তারপর আমার মেজো ছেলে বলে, কে কে ওখানে? তারপর আর কোনো আওয়াজ আসে না। তারপর থেকে প্রায় রাতে তাদের ঘরের পেছনে কেউ এসে টিনে টোকা দেয়। আবার মাঝরাতে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায়। একদিন আমার মেজো ছেলে তার রাতে টয়লেটে যায় কাজ, এবং টয়লেট থেকে ফেরার সময় সে কৌতূহলে গিয়ে দেখতে চায় যে কে ওখানে। টিনের গেটটা হালকা ফাঁকা ছিল, সেখানে চোখ রেখে দেখতে পায় সাদা কাপড় পরা একজন ওখানে হাঁটছে। একটু ভালো করে দেখার জন্য গেটটা খুলে আর একটু ফাঁকা করতে গেলে টিন থেকে একটা আওয়াজ বের হয়। আবার সাথে সেই অবয়বটার দিকে তাকায় আর সে দেখতে পায় সেই অবয়বটা আর কেউ নয়, তার বড় ভাই। এইটুকু দেখে সে সেন্সলেস হয়ে যায়। যখন তার সেন্স আসে তখন তার ঘরে আবিষ্কার করে সে নিজেকে, আর তার পাশে তার বাবা মা ছোট ভাইকে দেখতে পায়। তারপর সে সেন্সলেস হওয়ার কারণ জানতে চাইলে রাতের সব ঘটনা খুলে বলে। তারপর সবাই চিন্তায় পড়ে যায়, যাকে কিছুদিন আগে কবর দিয়ে আসলাম সে কিভাবে বাড়ির পেছনে হাঁটাহাঁটি করবে। কেউ কেউ বলে এটা খারাপ চিন। তারপর তার কিছু আগে আন্টির মেজো ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে এবং ফিরে আসে না। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়। সবার মাঝে সেই একই চিন্তা বিরাজ করে। পরদিন সকালে সবার চিন্তাকে সঠিক করে সেই লাশ বকুল গাছে পাওয়া যায়। আন্টি এইটুকু বলেই আঁচল দিয়ে মুখ মুছতে লাগলেন। আমি তার আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না। চলে এলাম বাসায়। রাতে খাওয়ার পর আমি সেই ভাইকে রাতের কথা জিজ্ঞেস করলে সে আমাকে বলে, আমি টয়লেটে ঢোকার পর সে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় আমাদের ঘরের পেছন দিক দিয়ে একটা সাদা অবয়ব সোজা সেই বকুল গাছের দিকে চলে যায় এবং বকুল গাছের নিচে যে মিলিয়ে যায়। এটা দেখে সে খুব ভয় পায়, আর সে ভালো করেই জানে বকুল গাছের নিচে রাতে কে হাঁটে। আমি তাকে রাতের সেই টিনের আওয়াজের কথা বললে সে বলে, আমরা প্রায় এমন আওয়াজ শুনি। প্রথম ভয় লাগলেও এখন আর পাত্তা দিই না। তারপর আমি সেখানে 4-5 দিন থেকে ঢাকায় চলে আসি। এই ছিল ঘটনা। গুছিয়ে লিখতে পারলাম কিনা জানি না, ভুল হলে ক্ষমা করবেন। আর ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার ঘটনা ও লেখাগুলো ভালো লাগলে আমাকে জানাবেন, তাহলে উৎসাহের সাথে আরো ঘটনা লিখে পাঠাবো। আমার কাছে আমার নানুকে নিয়ে জিন সম্পর্কে বেশ কিছু ঘটনা আছে। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আমার নাম ও ঠিকানা গোপন রাখার অনুরোধ করছি। ওকে আমি পড়লাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল ঘটনাটা, এবং আমরা চলে যাব আমাদের আফনান ভাইয়ের কাছে আরো একবার, এবং আফনান ভাই আপনার কাছে আরো একবার আর একটা ঘটনা শুনবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তবে তার আগে একটু আমি আসলে কিছু কমেন্ট না পড়লেই মুশকিল, আমি একটু পড়ে ফেলি। আমি দেখতে পাচ্ছি যেখানে অনেকে লিখছেন, এবং আমাদের সাথে আছেন এই মুহূর্তে কামরুল ইসলাম, আপনার ভাইয়ের ঘটনা ভালো লাগছে। নাইম ইসলাম নাইম, অনেক জোস স্টোরি। এমডি মেহেদি হাসান আমাদের সাথে আছেন নারায়ণগঞ্জ থেকে। নয়ন আমাদের সাথে আছেন এবং তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি ফখরুল ইসলাম মাহিন। এছাড়াও আছেন আমাদের সঙ্গে আকবর হোসেন, বংশাল থেকে শুনছেন তিনি। এমডি আউলাদ হুসাইন, অনেকদিন পর একটা ভালো ইমেইল শুনলাম, সত্যি কিনা বুঝতে পারছি না কিন্তু ভালো লাগলো। নিঃসঙ্গ পানকৌড়ি বলেন সেকেন্ড ইমেলটা অনেক ভয়ঙ্কর। মাহিন খান হৃদয় বলছেন খুব ভয় লাগছে। তানভীর ফারাবি আমাদের সঙ্গে আছেন। প্রিন্স শহীদুল আমাদের সঙ্গে আছেন উসমান গনি। এছাড়াও জুবাইর আহমেদ রোমিও আমাদের সঙ্গে আছেন। আর সুপার হিট স্টোরি তিনি লিখেছেন লিটন নাটোর থেকে লিখেছেন। দ্বিতীয় ইমেলটি অনেক ভয়ানক এবং রক্তহীন করা ছিল। তাহাতান ইসলাম অনিল আমাদের সঙ্গে অলি আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাইম ইসলাম নাইম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। মাহিন খান হৃদয়, হাতিবুর রহমান দীপু আমাদের সঙ্গে আছেন ইপন খান হৃদয়। এছাড়াও মোহাম্মদ সালমান খান আমাদের সঙ্গে আছেন।
নাইভার ম্যান ইমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও প্রিন্স শহীদুল আমাদের সঙ্গে আছেন, লিটন আহমেদ শাহিদ আমাদের সঙ্গে আছেন, বাইজিদ আমাদের সঙ্গে আছেন, মোকাদ্দাম্মা হোতাইন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দেব অয়ন, এছাড়া আমাদের সঙ্গে আছেন জাহিদুল খান, তঞ্জিদা সুমি, মাহিন হৃদয় সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের যে রেডিও ফুডকির যে পেজটা সেখানে অনেকে আছেন এবং মোমো আমাদের সঙ্গে আছেন এবং বলছেন থ্যাংক ইউ ব্যাক করার জন্য। লাস্ট ফ্রাইডে তিনি মিস করেছেন সেটা তিনি বলছেন। শিশির আহমেদ আমাদের সাথে আছেন। ইমেলটা সত্যি অনেক ভয়ের ছিল ভাইয়া, শুনে ভয় লাগছে। খন্দকার এমডি, এটা শিশির আহমেদ লিখেছেন আমাদেরকে। খন্দকার এমডি আসিফ রোহান আমাদের সঙ্গে আছেন আছেন মোহাম্মদ রকুনুজ্জামান, টাঙ্গাইল থেকে শুনছেন তিনি। পি এম মইনুল আমাদের সঙ্গে আছেন তারানা তানজুম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহরাজ হোসাইন, এছাড়াও আছেন আমাদের সঙ্গে নাহিদ মাহমুদ তিয়াম, আরিয়ান সজীব আমাদের সঙ্গে আছেন, মুখতার হুসাইন আমাদের সঙ্গে আছেন, ইকবাল নয়ন আছেন আমাদের সঙ্গে, হায়াত ইসলাম হৃদয় আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরফিন ফাহিম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শৌকত আহমেদ সহ আরো অনেকে। আমরা চলে যাব আবারও আপনার ভাইয়ের কাছে। আপনার ভাই, চলুন আপনার তৃতীয় ঘটনাটা শুনে আসি। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি ভাইয়া, এখন যেটি শেয়ার করবো এটা আমাদের রাজবাড়ির ঘটনা। জি। তো ঘটনাটি আসলে অনেক প্রায় আমাদের মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো যার সঙ্গে ঘটেছিল ওনার নাম ছিল হচ্ছে জলিল। উনি পেশায় হলো কসাই ছিলেন, মানে ওনার প্রফেশনটা ছিল কসাই। বয়স খুব বেশি ছিল না, তো বয়স 20 থেকে 25-এর মধ্যে ছিল বয়স। ওনার বাড়ি ছিল রাজবাড়ির সদর থানার অধীনেই উড়াকান্দা নামক একটা জায়গা আছে। এটা একদম নদীর পাড়ে আর কি, একদম পাশে। তো রাজবাড়ি তো পদ্মা নদীর পাশে অবস্থিত, বেশ একদম নদীর কাছাকাছি ওনার বাড়ি ছিল। উনি সাধারণত সন্ধ্যার পরে সাইকেল চালিয়ে বাসায় চলে যেতেন, মানে এটা ছিল তার দৈনন্দিন মানে একটা কাজের। তো একদিন উনি কোনো কারণে বেশ কিছু কাজ শেষ করতে করতে দেরি হয়ে যেত, কারণ ওনাদের কাজটা ছিল রসুল ভাই ওই পরের দিন যেই পশুগুলো জবাই করা হবে সেগুলো একটু ম্যানেজ করে তারপর যেতে না। এই জন্য আবার কখনো কখনো একটু ম্যানেজ করতে একটু দেরি হয়ে যেত। তো ওই দিন কোনো কারণে একটু দেরি হয়ে যায়, উনি সাইকেল চালায় বাসার দিকে যাচ্ছিলেন। তো বাসার দিকে যাওয়ার সময় তো আমাদের ওই ওরাকান্দার যে রাস্তাটা আছে, যারা রাজবাড়ী জেলায় থাকবেন আছেন তারা জানেন, সেখানে দাঁতসি নামক একটা জায়গা পড়ে। দাঁতসি পার হয়ে ওরাকান্দা এর মধ্যবর্তী জায়গাটা বেশ ফাঁকা, দুপাশে একদম ফাঁকা থাকে, এখনো ফাঁকা, এখনো মানে বেশ শুনশান জায়গা এটা। তো উনি যখন যাচ্ছিলেন তখন চাঁদের আলো, তো হঠাৎ করে দেখলেন রাস্তার পাশে একটি বিড়াল এবং ওই বড় বিড়ালের সাথে ছোট ছোট বাচ্চা বিড়াল, মানে ওটা হলো মা বিড়াল, সাথে 4-5টা তার বাচ্চা আর কি। তো রাস্তার পাশে মানে খেলা করছে আর কি। জি। আসলে উনি যেহেতু মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা ভাইয়া যখন রাস্তাতে যাই কোনো কারণ ছাড়াই দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কুকুরকে আমরা একটা ঢেল মারি, অথবা আমরা কোনো বিড়ালকে আঘাত করি। এটা কিন্তু আমাদের অনেকেরই এই বদ অভ্যাসটা আছে। উনি যখন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন তো ওরার মধ্যে হঠাৎ করে একটা মানে দুষ্টু চিন্তা মানে মাথায় চেপে বসে। উনি করলেন কি, সাইকেলটা হঠাৎ করে ওই যখন দেখলেন কাছাকাছি চলে আসছে, বিড়াল রাস্তা থেকে সরে না, তখন উনি ওই দুষ্টু চিন্তাটা মাথায় উনি করে কি সাইকেলটা বিড়ালের গায়ের উপর দিয়ে চালায়। আচ্ছা। উনি মনে করছে এটা একটা ফান হিসাবে নিয়েছেন আর কি, মানে স্বাভাবিকভাবে আমরা পশুদেরকে আঘাত করি, উনি ওইভাবেই একটা ফান মজা হিসাবে এটা নিয়েছেন। তো উনি যখন এই কাজটি করেন, একবার পিছন দিকে তাকান, তখন দেখলেন যে ওই বড় বিড়ালটা খুব ফটফট করছে। মানে একটা পশুকে যদি জবাই করে ফেলা হয় তখন দেখা যায় যদি যেমন ছটফট করে, লাফালাফি করে, বিড়ালটা ওইভাবে ছটফট করছে। তখন উনি একটু খুশি হবে, যাক আঘাত দিতে পারছি, ভালো, রাস্তার পাশে থাকবেই কেন, এরকম একটা ভাব আর কি ওটার। তো উনি বাড়িতে চলে যান। তো এরপর রাসেল ভাই মানে যেটা হয় আর কি, এরপরই থেকে আসলে ঘটনাটা শুরু। আচ্ছা। তবে এই বিড়ালের সাথে কি ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলে তারপর আমি মূল ঘটনাতে যাব। ওখানকার স্থানীয় যারা লোক যারা কৃষি কাজ করতো, যখন ভোরবেলা তারা কৃষি কাজ করার জন্য এসেছে, যখন দেখে যে একটি বিড়াল এরকম মৃত অবস্থায় পড়ে আছে এবং 4-5টা বাচ্চা ওই বিড়ালের ডেড বডির পাশে বসে আছে। এখন যে লোকই মানে ওই বিড়ালটা রাস্তা থেকে সরাতে যায়, ওই বাচ্চাগুলো সরাতে যায় না, মানে কিছুতে ওখান থেকে সরাতে দেবে না। আচ্ছা। তখন মানে ওরা বাচ্চাগুলো হয়তো বুঝতে পারছে এই ডেড বডিটা নিয়ে হয়তো ওরা কোথাও ফেলে দেবে, কিন্তু কোনো একজন ব্যক্তি একজন ফজরের নামাজ পড়ে যখন আসছিলেন তখন দেখলেন এই অবস্থা, তখন বললেন যে এই বিড়ালটাকে এইভাবে ফেলে দেওয়া ঠিক হবে না, তো এটাকে আমরা দাফন করে দিই, মানে এমনি
মাটিতে দাফন করে দিই। তখন উনি নামাজ পড়ে আসছিলেন, তখন অদ্ভুত ব্যাপার, উনি যখন ওই বিড়ালটার গায়ে হাত দিয়েছেন তখন ওই বাচ্চা বিড়ালগুলো কিচ্ছু বলে নাই, এবং যখন ওই বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল বাচ্চা বিড়ালগুলো পিছনে পিছনে যাচ্ছিল। যখন গর্ত করে, মানে ওই সময় স্থানীয় যারা ওই সময় উপস্থিত ছিলেন তাদের বর্ণনা অনুযায়ী যখন গর্ত করে বিড়ালটাকে মাটিতে পুঁতে দেওয়া হলো, তখন ওই বাচ্চা বিড়ালগুলো ওই মা বিড়ালের কবরের উপরে, মানে বিড়ালের যে কান্নাটা আর কি, সেভাবে, মানে এটা খুব হৃদয় বিদারক একটা দৃশ্য ছিল। জি। তো যাই হোক রাসেল ভাই, এরপরে কিন্তু ওই বাচ্চা বিড়াল মানে কয়েকদিন দেখা গিয়েছিল যে ওই মা বিড়ালের ওই কবরের কাছে এসে কান্নাকাটি করতে বা ওখানে, এরপর থেকে আর কখনো ওই বাচ্চা বিড়ালগুলোকে আর দেখা যায় নাই। আচ্ছা। এরপরে রাসেল ভাই যেটা হয় সেটা হচ্ছে যে ওই যে জলিল যার কথা বললাম, যিনি ওই সাইকেলটা চালিয়ে দিয়েছেন, তার উপরে ওনার স্ত্রী আবার সন্তান সম্ভব ছিলেন। আচ্ছা। যখন ওনার স্ত্রী ওই সময় 8 মাসের হয়তো প্রেগনেন্সির ওই সময়টা ছিলেন, যখন 2 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়, তখন যে অদ্ভুত ব্যাপার যেটা খেয়াল করা যায় সেটা হলো ওই বাচ্চা মনে হয়েছিল যে ওই মায়ের পেটেই মানে তার মেরুদণ্ডটা মুচড়ে ভেঙে দিয়েছে। আচ্ছা। মৃত অবস্থায় সন্তান প্রসব হয়। তো এটা বলে যে এইভাবে তো হওয়ার কথা না, সবাই বলে যে এতদিনে যারা ওখানে ধাত্রী যারা ছিলেন বলে যে আমরা তো কখনো এরকম দেখি নাই। তারপরে হতেই পারে, কোনো কারণে হতেই পারে, হয়তোবা উনি আঘাত পেয়েছিলেন বা পড়ে গিয়েছিলেন, বলে যে এই কারণে হয়তোবা হতে পারে। আচ্ছা। তো এখানে এই বিষয়টা সবাই মোটামুটি শুরুর দিকে স্বাভাবিকভাবে নিয়েছিলেন। আর আসলে উনি ওই যে বিড়ালের গায়ের উপর দিয়ে চালিয়ে দিয়েছিলেন এটা কিন্তু কাউকে বলেন নাই, কারণ এটা উনি এতটাই স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা কাউকে বলার উনি প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা। এরপর থেকে রাসেল ভাই ওনার বাসায় কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটা হলো মানে দিনের বেলা হোক বা রাতের বেলা হোক কিছু বিড়ালের উপদ্রব শুরু হয় ওনার বাড়িতে। আচ্ছা। তো বিড়ালগুলো কিছু খায়ও না, কাউকে ক্ষতিও করে না, শুধু বাসার আশেপাশে যে ঘোরাঘুরি করে। আচ্ছা। এবং ওদের খাবার দিলেও কিছু খায় না এবং কাউকে মানে অ্যাটাকও করে না। তো ওরা এটাও বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে নিয়েছে বাড়ির সদস্যরা। এটা হতেই পারে, অনেক সময় এরকম বিড়াল টিড়াল আসে। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর মানে বিড়ালের আনাগোনাটা একটু বেশি হয়ে যাচ্ছে। প্রথম দিকে 2-3টা ছিল, পরে 4-5টা, তারপর 10টা, 12টা, 16টা, 20টা, এরকম করে আস্তে আস্তে মানে বাড়ছে। মানে বিড়ালটা এমন একটা অবস্থা যে বাড়ির চারদিকে বিড়ালগুলো থাকে কিন্তু বাড়ির কাউকে ক্ষতিও করে না। কিন্তু মানে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে এত বিড়াল ওই বাড়িতে কোথা থেকে আসছে। এর মধ্যে রাসেল ভাই একদিন মানে ওই জলিল যিনি, উনি রাতের বেলা, কারণ গ্রামের বাড়িগুলোতে সাধারণত ওয়াশরুম গুলো বাইরে থাকে, তো উনি রাতের বেলা ওয়াশরুমের জন্য বাইরে বের হন। সময়টা ছিল তখন শীতকাল। তো উনি হাতে একটা হারিকেন ছিল। আচ্ছা। তো হারিকেনটা নিয়ে বের হন। বের হওয়ার পর তো উনি মানে খেয়াল করছিলেন হারিকেনের আলোটার যে রেঞ্জ, যতটুকু আলো, ওই আলোটার ওই পাশে অসংখ্য বিড়ালের মতো মানে চোখ জ্বলছে, মানে দুটো চোখ, আমরা দেখি রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখ জ্বলে, মানে অসংখ্য এরকম চোখ চতুর্দিকে। আচ্ছা। কিন্তু আলোটার কাছে আসতে পারছে না, মানে আলোর মধ্যে আসছে না, আলোটার ওই পাশে আছে। তখন উনি চিন্তা করছেন হয়তো ভাই বিড়ালগুলো হবে, কিন্তু উনি ভয় পান ওই সময় একটু। আচ্ছা। যে এতগুলো কেন, এটা কি অন্য কিছু? তখন উনি যেটা করেন সেটা হলো যে ওয়াশরুমে যাওয়াটা একটু দেরি করে উনি হারিকেনটা নিয়েই ওই বিড়ালগুলোকে তাড়া করা শুরু করেন। আচ্ছা। তখন তাড়া করার পরে দেখি সবগুলো চলে গেছে। তখন উনি যখন আবার ওয়াশরুমে যাবেন তখন দেখেন যে আগের থেকেও দ্বিগুণ পরিমাণ বিড়াল চতুর্দিকে। আচ্ছা। তখন উনি চিন্তা করেন মনে হয় যে দিনের বেলা মানে এগুলা গিয়ে আরগুলোকে ডেকে নিয়ে আসছে, উনি এটা মনে করেন। উনি আবার সেগুলোকেও তাড়িয়ে দেন। তখন মনে হলো যেগুলো তাড়িয়েছে তার থেকেও আরো দ্বিগুণ পরিমাণ বিড়াল চলে আসছে এখানে, এবং ওই আলোর ভিতরে তার আসতে পারছে না। আচ্ছা। তখন উনি চিন্তা করেন এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। তখন উনি যেটা করেন সেটা হলো যে তখন উনি ওনার ঘরের দিকে যেতে থাকেন। এর মধ্যে কি হয় রাসেল ভাই, আসলে ওই হারিকেনটাতে আবার তেল ছিল খুবই কম, এটা উনি খেয়াল করেন নাই। উনি দেখলেন যে হারিকেনের তেলটা ফুরিয়ে গেছে, যে কোনো সময় হারিকেনটা বন্ধ হয়ে যাবে। এবং উনি খেয়াল করছেন ওই আলোর রেঞ্জের মধ্যে তো আসতে পারছেন। উনি এটাও বুঝলেন যে যখনই এই আলোটা বন্ধ হয়ে যাবে তখনই এই বিড়ালগুলো আমাকে অ্যাটাক করবে। তখন উনি ঠিক ঘরের কাছাকাছি যখন আসার পরে হারিকেনটা ফেলেই এক দৌড়ে ঘরে চলে যান।
তখন উনি জানালা দিয়ে দেখেন যে হাজার হাজার বিড়াল ওনার দরজার বাইরে। আচ্ছা। তখন উনি চিন্তা করেন যে এই ঘটনাগুলো কেন ঘটছে। তখন উনি পরিবারের সাথে শেয়ার করেন যে আমি তো এইরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমি তো বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলাম, কিন্তু এখন এই যে বাসায় যে এই পরিমাণ বিড়ালগুলো আসছে আমার মনে হয় ঘটনা। তখন উনি যেটা করেন, উনি ওই যেখানে ওই বিড়ালটাকে উনি আঘাত করেছিলেন সেখানে আশেপাশের লোকের কাছে জিজ্ঞাসা করেন। তখন বলে হ্যাঁ আসলে আমরাও তো এরকম একটা অদ্ভুত টাইপের বিড়ালকে কবর দিয়েছি, তো বিড়ালটা কবর দেওয়ার পর এরকম বাচ্চাগুলো আমরা দেখেছিলাম, এই ধরনের সব বিষয়গুলো উনি বর্ণনা করেন। তখন উনি বলছেন যে এটা আসলে কোনো স্বাভাবিক বিড়াল ছিল না। তখন এদিকে রাসেল ভাই ওনার যতগুলো সন্তানের পরে হয়েছিল প্রত্যেকেরই কিন্তু তারা মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে এবং প্রত্যেকেরই একই রকম অবস্থা, মনে হচ্ছে ওদেরকে কেউ মানে মুচড়ে ওদের কোমরটা ভেঙে দিয়েছে। এইভাবে ওনার প্রায় 6-7টা বেবি ওনার এইভাবে মৃত অবস্থায় প্রসব হয় ওনার ওয়াইফের। তো এরপরে ভালো একজন মানে আলেমের সাথে পরামর্শ করেন। তখন বলেন যে আসলে ওই বিড়ালটা ছিল একটা মা বিড়াল, ওরা এমনিতেই চাঁদের আলোতে খেলা করছিল, তোমার উচিত হয় নাই ওর গায়ের উপর দিয়ে সাইকেলটা চালিয়ে দেয়া। তখন যেহেতু তুমি এটা অন্যায় করেছো, তো এটার পানিশমেন্ট হিসেবে এটা হচ্ছে, তো এটার সমাধান হলো যে আল্লাহর কাছে দোয়া করো, কারণ যেহেতু হত্যার বদলে হত্যা, ওরা জিনরা এটাই বিশ্বাস করে। তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি ওদের মনটা নরম করে দেয়, হয়তোবা তুমি এই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে। তারপর রাসেল ভাই একজন ভালো আলেমের সাথে পরামর্শ করার পরে উনি আবার মানে নাম বলছি না, উনি বর্তমানে ঢাকার বর্তমানে না মানে অনেক আগে ঢাকার একটা স্বনামধন্য মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত ছিলেন। তো উনি এখন আর জীবিত নাই। তো উনি ওই জিনদেরকে ডেকেছিলেন। তখন ওরা বলেছিল যে সে যেহেতু ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে, সুতরাং আমরা মানে প্রতিশোধ নেবই। তখন উনি বলেছিলেন যেহেতু একটা মানুষ উনি অন্যায় করেছেন, ওনার অনাগত সন্তানগুলো তার কোনো অন্যায় করেনি, তো তোমরা ওনাকে ছেড়ে দাও, ওনার পাপের প্রায়শ্চিত্ত যথেষ্ট হয়েছে, ওনাকে এবার মুক্তি দাও। তখন বলেছিলেন যে আপনি যেহেতু একজন খুবই পরহেজগার ব্যক্তি, তা ও যদি ওয়াদা করে যে আর কখনো এভাবে মানে অকারণে কোনো মানে পশুকে বা কাউকে কষ্ট দেবে না, তাহলে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি। তো ওই আলেমের রিকোয়েস্টেই পরবর্তীতে মানে ওই জিনরা তাকে ক্ষমা করে দেয় আর কি, এবং তারপর থেকে উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেন। ওনার সন্তানরা এখনো জীবিত আছে, মানে এখনো পরবর্তী সন্তানগুলো হয়েছিল, তো তারা স্বাভাবিকভাবেই হয়েছিল। ওনার বংশধররা এখনো আছে আর কি, তারা ওরাকান্দায় বসবাস করে, রাজবাড়ী জেলার ওরাকান্দা নামক গ্রামে। আচ্ছা, তো এখানে রাসেল ভাই আমরা ওই যে শুরুতে যে বিষয়টা বললাম যে এই যে রাতের বেলা হোক বা দিনের বেলা হোক অকারণে বিভিন্ন প্রাণীদেরকে কষ্ট দেয়া, এটা হোক সেটা জিন না যাই হোক সেটা, কিন্তু এটা এভাবে কিন্তু আমাদের ধর্মেও কিন্তু বা হাদিসে বা এইগুলো বলা আছে যে অকারণে কোনো প্রাণীকে যেন আমরা কষ্ট না দিই। যে কোনো সময় এই ধরনের একটা বিপদ চলেই আসতে পারে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে একটা অডিও ক্লিপে যাব, তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। Stay tuned for you Food Telegram and Do Food Pay. আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি যে আমার ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা সম্ভবত 2011 ও 12 এর দিকে, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না। আর আমার যে ঘটনাটি এটা আসলে ভূত সেম মানে রাসেল ভাইকে নিয়ে। আমি আজও জানি না যে আমার ঘটনাটি কি কোনো ভৌতিক বা কোনো ভূত সম্বন্ধনীয়, বা এতটুকু আমি বলতে পারবো যে ঘটনাটি খুবই ইন্টারেস্টিং। তো আমি যখন বাংলাদেশে ছিলাম লাইক 2000, আমি ভূতের ফিল্ম শোনা শুরু করি লাইক 2011 থেকে। তো আমি এমন একটি এপিসোড মিস হতো না, সবসময় শুনতাম। আমি খুব বড় ফ্যান হয়ে গেছিলাম ভূতের ফিল্মের। তো এক্স্যাক্টলি আমি এই সালটি মনে হচ্ছে না আমার, মেবি 2012 অথবা 13 এর দিকে একটি এপিসোডে রাসেল ভাই আপনি বলেছিলেন যে, আপনি কি জোকস করে বলেছিলেন নাকি সত্যি বলেছিলেন জানি না, আপনি বলেছিলেন যে যদি তুমি ভূত দেখতে চাও তাহলে রাত্রে বাথরুমে গিয়ে তুমি তোমার লাইট অফ করে 1 মিনিট অথবা 3 মিনিট এই যে মিররের সামনে দাঁড়ানোর জন্য, তারপর কি হয় সেটা আপনাদের জানানোর জন্য। আমি আসলে বুঝছিলাম যে আপনি ব্যাপারটা আসলে মজা করে বলেছিলেন, আমি ট্রাই করার জন্য জিনিসটা করেছিলাম। আমি তো মানে মনে মনে হাসছিলাম যে এইটা আবার হয় নাকি, এইটা আসলে ওই কি বলেছিলেন। আমি এক্স্যাক্টলি যখন ট্রাই করলাম তখন আমি
bathroom light off করলাম, and then I was standing like 1 minute, not even 1 minute, it was like 30 seconds. Then what happened that যখন তখন কি হয়েছিল যে আমি আসলে এটা কল্পনাই করতে পারছিলাম না যে এটা কি সত্যি আমার সাথে ঘটে দিল। আর আমি এখনো এক্স্যাক্টলি আমার ফেসটা আমার মনে আছে যে আমি দেখলাম যে হঠাৎ করে একটা মানে আমরা গ্রামের লোকজন যাকে পাগল বলি, মানে একটা লোক বলি পাগল, লাইক বস্তা টাইপের কিছু একটা পাড়াচিরা কাপড় কিনতে আবার পরে ওরকম একটা লোক আমাকে সামথিং এরকম মানে জানলার ভিতরে কে মানে এক্স্যাক্টলি সাউন্ডলেস, like he didn't do it like sound, or he was just bored me, and then I was really scared, and then what I did, I ran away to my room. So আমি তখন একটু বইতেছিলাম যে আমি দৌড়ে আমার রুমে যাই। তারপর আমি রুমে গিয়ে আমার লাইট অফ করে কি করি, তখন সম্ভবত কোনো একটা ম্যাচ হচ্ছিল, লাইক ক্রিকেট ম্যাচ অথবা সাকার ম্যাচ। তখন আমি লাইক ব্যাপারটা ভুলে যাই। তারপর আমি ওই যে ম্যাচটা দেখতে শুরু করি, সম্ভবত বাংলাদেশের ম্যাচ ছিল অথবা আর কোনো একটা সাকার ম্যাচ ছিল। তারপর আমি ব্যাপারটা সম্পূর্ণ ভুলে যাই। তারপর কি হয়, তখন আমি আমার নিয়ম মাফিক আমি ঘুমিয়ে পড়ি, লাইক ঘড়ি 12টা 1টা অথবা 2টার দিকে। আমি আবার বলছি যে আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমার ঘটনাটি সম্পূর্ণ আমি ভুলে যাই। আমার তখনও কোনো কিছু মনে নাই যে এইটা আমার সাথে ঘটেছিল, বিকজ আমি ওই যে সাকার ম্যাচে বা ক্রিকেট ম্যাচে দেখতে মগ্ন ছিলাম। তারপর আমি সবকিছু ভুলে যাই। তারপর যখন ঘুমানোর পর যা হলো, আমি ওই দিন যে তার স্বপ্নে দেখলাম, আমি আজও এই স্বপ্নটা বলতে পারি না। ইভেন আমি ইউএসএ আসার পরে আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল অ্যাবাউট সামথিং happened in your life which changed you or which changed your mind. So আমি অ্যাসাইনমেন্টে এই সম্পর্কে লিখেছিলাম। ইভেন আমার টিচারও ওইটা লাইক করেছিল এবং আমাকে নিয়ে এক্সট্রা কোয়েশ্চেন করেছিল অ্যাবাউট সামথিং লাইক দ্যাট। তো যেটা হয়েছিল ওই দিন রাত্রে, আমি যা স্বপ্নে দেখলাম যে আমি কোথাও একটা নদীর পাশ দিয়ে হাঁটতেছি একা একা। এখন যখন আমি নদীর পাশ দিয়ে আসলাম, হঠাৎ আমি দেখলাম যেখানে একটা খুব বড় একটা জাহাজ, এবং এটা সম্ভবত 6-7 স্টোরি, লাইক 6 থেকে 7 তলা জাহাজ এরকম হবে। তখন আমি কি করলাম, যখন হাঁটতে হাঁটতে আমি একা একা ওই জাহাজটিতে উঠলাম। তারপর এক করে আমি একেবারে জাহাজের উপরে লাইক 7 তলা অথবা 8 তলা এখানে গেলাম। তারপর গিয়ে আমি দেখলাম এখানে প্রচুর লোক এখানে চিরি করছে। ওইখানে তারা লাইক দে হ্যাভ লাইক আ গুড মোমেন্ট, দে আর চিলিং সামথিং লাইক দ্যাট। তো আমি বিষয়টা আমি মোমেন্টটা এনজয় করতে লাগলাম। তারপর হঠাৎ কি দেখলাম, ওই জাহাজের একটা কোনায় একজন কাপড় লাইক যে তারা স্বামী স্ত্রী এবং একটা বাচ্চা ছেলে লাইক তাদের খুলে, এবং তারা ওইখানে লাইক একা একা তাদের গল্প গুজব করছে। তারপর আমি তাদের পাশে কি জন্য আমি গেলাম, আমি নিজে যাই না। তারপর কি হলো, তাদের খুললে যে বাচ্চাটি ছিল বেবি, ওইটা তাদের হাত থেকে পানিতে পড়ে যায়। তারপর মানে মোমেন্টটা লাইক সম্পূর্ণ একবারে সাইলেন্ট এবং ভেরি স্যাড মোমেন্ট হয়ে যায়। সব মানুষ একেবারে লাইক নিস্তব্ধ হয়ে যায় ওই ঘটনার পর। আর ওই যে বাচ্চাটার মা ছিল, উনি তো কাঁদতে কাঁদতে একবারে বেহুশ। তারপর আমি ওই সময় লাইক শার্ট হয়ে গেছিলাম, কি করবো আমি বুঝতে পারছিলাম না। তারপর তখন হঠাৎ আমার একটা চোখ পড়লো একটা লোকের দিকে। ওই যে সেম লোকটা আমি আয়নায় দেখেছিলাম, ওই লোকটাই ওইখানে, লাইক ওইটা আমার দিকে তাকাচ্ছিল। আমি ওইটা দেখার পর মানে স্বপ্নের মধ্যে আমি খুব বেশি ভয় পাই। তারপর তাড়াতাড়ি আমি জাহাজ থেকে নেমে এক দৌড়ে, এবং আমি দৌড় দিতে দিতে পিছনে আর মানে আমি পিছনে তাকানোর আর কোনো সাহসও পাচ্ছি না, আমি দৌড় দিতেছি। তারপর কি হচ্ছে রাসেল ভাই, অনেক দৌড়ানোর পর আমি যখন পিছনের দিকে তাকালাম, তখন দেখলাম যে লোকটা আর নাই। তারপর হঠাৎ আমি কি দেখলাম যে আমার সামনে একটা লাইক বাস, ছোট্ট একটা রাস্তা, আর ওইখানে একটা বাস আমার সামনে। তারপর আমি বাসটা পাইতে পেতেই আমি বাসে উঠে গেলাম। তারপর মানে আমি মনে মনে বললাম বেঁচে গেল, মানে আমি খুব আনন্দ বুক করলাম মনে যে আমি বেঁচে গেলাম এইরকম একটা ইনসিডেন্ট থেকে। তারপর আমি কি করছিলাম, আমি ওই যে বাসের একটা জানালার সাইডে বসছিলাম। তারপর আমি যে জানালাটা খুলে দিয়ে বাতাস খাচ্ছি, আর তারপর হঠাৎ আমি মানে দেখি যে আমি বাসের মধ্যে ঘুমিয়ে পড়ছি। তারপর কি রাসেল ভাই, আমি হঠাৎ মানে স্বপ্নের মধ্যে আমি বাসের মধ্যে ঘুম ভাঙলো। তারপর কি দেখি, আমি হঠাৎ দেখি যে বাসে একটাও প্যাসেঞ্জার নেই, আর আমার ঠিক লেফট সাইডে যে লোকটা বনে আছে, সেই লোকটা হচ্ছে সেম লোক যাকে আমি আয়নাতে দেখেছিলাম সরাসরি। তারপর স্বপ্নের মধ্যে আমি যে ওই সেই জাহাজে দেখছিলাম, ওই লোকটা আমার পাশে বসে আছে। তারপর মানে আমি মানে চিৎকার দিতে পারছি না, মানে আমি মনে মনে চিৎকার দিব, আমি আমার সমস্ত শরীরটা ফ্রিজ হয়ে যায়, আমি কিছুই করতে পারছি না। তারপর লোকটা আমার সাথে প্রথমে আমার গায়ে হাত দিল, মানে ওইটা আমি খুবই ঠান্ডা ছিল লোকটার হাত। তারপর লোকটা আমাকে বুঝাইতে চাইলো যে ডোন্ট ওয়ারি, আই এম গোনা হার্ম ইউ। মানে লোকটা আমাকে এটা বুঝিয়ে দিতে চাইলো যে চিন্তার কোনো কারণে, আমি তোমার কোনো ক্ষতি করবো না। তারপর লোকটা
একটাই কথা আমাকে বলেছিল ওই যে তার মানে স্বপ্নের মাধ্যমে লোকটা আমার হাতে কোনো একটা জিনিস দিছিল, তারপর লোকটা ওই একটাই কথা আমাকে বলেছিল, লাস্ট সেন্টেন্স যেটা বলে, ওই সেন্টেন্স আমি এখনো ওইটা লিখে রাখছি, এবং ওই সেন্টেন্সটা আসলে খুবই উপকারী আমি মনে করি আমার লাইফের জন্য। যে লোকটা যে সেন্টেন্সটা বলেছিল যে, তো বেসিক্যালি লোকটা বলছিল যে এই যে পৃথিবী, মাটি, মানুষ, নদী, পাহাড়, পর্বত, যা কিছু আছে, যা কিছু আমরা দেখতে পাই বা না দেখতে পাই, সবকিছুই সৃষ্টি হয়েছে একটা রিজন। আর এই সব কিছুই এমনিতেই কখনো সৃষ্টি হয় না, সবকিছু সৃষ্টি করার একটা উদ্দেশ্য রয়েছে। আর যেই এই সব কিছু সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা। সেটাই ছিল ভাই আমার ঘটনা। যদি ভালো লাগে শেয়ার করবেন। অ্যান্ড অ্যাডভান্স থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। অ্যান্ড আমি আগে বলেছি ভাই এটা ভৌতিক ঘটনা কি না তা আমি জানি না, তবে obviously I think interesting event and you guys like it. ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও পুরতের এফএম, আমি রাস্তাল আছি সাথে। এবং এই মুহূর্তে আরো একবার আপনাদের জানিয়ে দিচ্ছি যে এখন ঘড়িতে সময় রাত 1:31। আমরা হয়তো আর একটা ঘটনা শুনতে পারবো এবং আমাদের সঙ্গে আমাদের একজন অতিথি আছেন, তিনি আমাদের এই ঘটনাটি শোনাবেন এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। ইন দ্য মিন টাইম আমাদেরকে যদি আপনারা লিখতে চান, আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhtfm@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ব্যক্তির কাছে। আপনার নামটা আরো একবার প্লিজ বলবেন, যেহেতু দেখা যাচ্ছে না, তারপর আপনার ঘটনা জবাব বলুন। হ্যাঁ, আমার নাম হলো কৌশিক। জি। তো ঘটনা আরেকটি আছে, ছোটই ঘটনা, বেশি একটা বড় না। তো এই ঘটনাটা ছিল আমার নানি বাড়ি। আমার নানি বাড়িটা হচ্ছে গ্রিন রোডে। জি। তো ওখানে নানি বাড়িতে আমার একজন কাজিন আছেন, বড় ভাই। উনি আমেরিকায় ছিল, পড়াশোনার জন্য গিয়েছিল। পরে ফেরত আসার পরে উনি নিজেই নিচে একটা বাসা নেন, একটা কোচিং সেন্টার করবে এই উদ্দেশ্যে। তো দিনের বেলা তো অনেক লোকজন থাকতো, তো রাত্রেবেলা উনি একাই, আর কেউ থাকে না, নিজে বড় একটা বাড়ি। তো উনি থাকতেন একটা রুমে, ব্যাচেলার মানুষ, উনার নিজস্ব ল্যাপটপ, কম্পিউটার সবই এক ঘরেই থাকে। ওই ঘর থেকে উনি বেরো হতেন না। বাকি 3টা রুম ছিল ওই ফ্ল্যাটটায়, তো ওগুলো খালি পড়ে থাকতো। আচ্ছা, ফার্নিচার বলেন কিছুই নেই। খাওয়া দাওয়া কেউ যদি কিছু এক্সেস জিনিসপত্র থাকতো বাসায়, ওটা ওনার ওখানে দিয়ে দিত যে তুই রাখবি কিনা, উনি রেখে দিত। তো আমরা ওখানে যেতাম, গিয়ে সময় কাটাতাম। তো ওই বড় ভাইয়ের ফ্রেন্ড ছিল একজন, আরেক ভাই। তো উনি আসতেন ওখানে মাঝে মাঝে, আমি অন্য আমার যে কাজিনরা ছিল তাদের থেকে ওনার গল্প শুনতাম যে ভাইয়া তো অনেক কিছুই করতে পারে, অনেক আজগুবি ব্যাপার স্যাপার আছে ওনার মধ্যে। উনি আমার মনে হয় খুব একটা নর্মাল ছিলেন না। তো ওনাকে আমি যেদিন প্রথম দেখলাম, দেখুন লম্বা একটা মানুষ, স্বাস্থ্য রাস্ত্র গঠন বেশ ভালো। তো উনি চুল নেই মাথায়। আমি ওনাকে এক পর্যায়ে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, জি আপনার এরকম বয়সে মাথায় চুল নাই, সেটা কারণ কি? আপনি কি শেভ করেন, মানে মাথা শেভ করা থাকে নাকি এরকমই কোনো সমস্যা? তো বললো না, ওনার মাথা শেভ করেন, ওনার গরম লাগে প্রচুর। আচ্ছা, আমরা ঠিক আছে, মানুষের ব্যক্তিগত ব্যাপার হতেই পারে। তো আরেকদিন আমার জুনিয়র কাজিন এসে বলছে যে ভাইয়ের কাছে তো গেলাম, উনি বসতে বললো, তারপরে বললো আমার চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারবি না। আচ্ছা, আমি বললাম মানে? তো বলে আমি জানি না, আমি 10 সেকেন্ডের বেশি ওনার দিকে তাকিয়ে থাকা সম্ভব ছিল না আমার জন্য। আচ্ছা, কেন? বলে ভয় লাগে। কি ভয়? তো তারপরে টার্গেট করলাম, ঠিক আছে ভাইয়া আসলে আমি একদিন নিজেই ওনাকে বলবো যে ভাইয়া আপনি আমার চোখের দিকে তাকান বা আমি আপনার চোখের দিকে তাকাই, দেখি আপনি পারেন কি, আমি পারি কিনা। তো উনি আসলেন, আমি প্রস্তাব দিলাম যে ভাইয়া আমি আপনার চোখে নাকি বেশিক্ষণ তাকাতে পারে না, আমার কাজিন বলছিল আমি আজকে এটা করব। আচ্ছা। তো উনি তাকে বললো না, এটা সবার জন্য না, তোমার জন্য, তোমার সাথে এটা হবে না। ভালো কথা, ঠিক আছে। দুঃখই পেলাম যে সবাই বলছে বাড়ানো কথা না, আসলে কি। আরেকদিন শুনেছিলাম
আমার কাজিনের বাসায় পুরনো এক ওই যে মাটির তৈরি জিনিসপত্র থাকে না, গ্রামে পাওয়া যায়, এরকম একটি ঘোড়া, মাটির তৈরি ঘোড়া ছিল। আর যে পুতুল বা আরো কিছু পোড়ামাটির যেগুলো পাওয়া যায়, হ্যাঁ। ওটা আবার একটু আধ্যাত্মিক দেখতে, সাদা রঙের পেইন্ট করা। তো একদিন ঢুকলাম, ঢুকে দেখলাম মেইন দরজা দিয়ে ঢুকে হাতের বাঁ দিকে একটা ঘোড়া রাখা, বেশ বড়। আমি জিজ্ঞেস করলাম, ভাই এটা কি? তো বলে এটা কার বাসা জানি ছিল, দিতে বললো। আমি বললাম দেখতে খারাপ লাগবে না, ড্রয়িং রুমে এমনিও কিছু নেই, রেখে দিই। ভালো কথা। তো ঘোড়ার মুখটা ছিল বাম দিকে বাঁকানো। আচ্ছা, তো বানানোই ওরকম ভাবে। আচ্ছা, তো মাটির জিনিস বাম দিকে মুখ তো ভাবিত থাকবে, স্বাভাবিক। জি। তো কিছুদিন পরে আমার ওই কাজিনরা বলছে যে ওই অন্য যে বন্ধুটা, ওই ভাইয়া তো ওই ঘরে আসে প্রায়। জি। তো ওই এসে উনি থাকতে মানে এক রাত থাকে বাসায়। থাকার পরে পরের দিনে ঘটনা হলো যে ঘোড়ার মুখ বাম দিকে নিয়ে ওটা এখন ঘুরিয়ে ডান দিকে হয়ে গেছে। আচ্ছা, একাই। আমি বললাম এটা কিভাবে সম্ভব? তো পরে আমি গেলাম, আমি কিছুদিন তখন ঢাকার বাইরে ছিলাম, তখনকার শোনা ঘটনা। পরে গেলাম, যাওয়ার পরে দেখলাম না, ঘোড়াটা নেই, উনি এটা সরিয়ে রেখেছে। এবং তারাও মুখে বললো, আমার কাজিন যে থাকে সেও বললো হ্যাঁ এরকম ঘটনা ও ছিল, তারপরে এরকম একটা ঘটনা হয়েছে, তারপরে আমি ভয়ে ওটা সরে। তখনও একটু ব্যাপারটা খটকা লাগলো যে কি বলে এরা। আর আরেকটা ঘটনা ছিল, মানে যেটা শুনেছি সেটা হলো সেই বন্ধু, উনি যখন থাকতেন উনি নাকি সারা রাত ঘুমোতে পারেন। আচ্ছা, উনি সারা রাত জেগে গিটার বাজাতে হতো। ওনাকে জানি কে বলে গিটার বাজাতে, এই জন্য গিটার বাজাতে। আচ্ছা, এটাও শোনা। তো এইগুলো হলো ডেভেলপমেন্ট স্টোরি, যেগুলো শুনে তারপরে একদিন এক কারণে, কোনো একটা কারণবশত ওই ঘরে, ওই ফ্ল্যাটে আমাদের থাকতে হবে। আচ্ছা, রাত হয়ে গেছে, আমিও বাসায় যাইনি। তো আমার সেই কাজিনের ছোট ভাই, সে এবং আমরা শুভ হলো পাশের রুমটায়। আচ্ছা, আর কাজিনের রুমে উনি শুবেন। তো শোয়ার আগে আমার ওই সেই ছোট কাজিনটা, সে আবার একটু ভীতু প্রকৃতির। তো সে শোয়ার আগে আমাকে বলছে, কৌশিক তুমি আমার সাথে থাকো, কারণ এখানে তো অনেক কিছু শুনছি, তো আমি তো একটু ভয় পাচ্ছেন। আরে সমস্যা নেই, কি আর হবে, চলো ঘুমাই। তো শুতে গেলাম, আনুমানিক মনে হয় রাত 1টা বা 1:30টার দিকে গল্প করে আমরা ঘুমাতে গেলাম। তখন শোয়ার কিছুক্ষণ পরে শুনি গিটারের শব্দ, হালকা একটা গিটারের শব্দ কানে আসছে। আমি শুনে কিছু বলার আগেই আমার কাজিন ঘুরে আমাকে বলতেছে, তুমি শুনছো? আমি বললাম কি আওয়াজ পাওয়া যাচ্ছে একটা? বলে হ্যাঁ গিটারের শব্দ, একই সুর, পাচ্ছ? আমি বললাম হ্যাঁ পাচ্ছি। ও উঠে বসে লাইট অন করলো। লাইট আর বন্ধ করা যাবে না, এই ঘরেও থাকা যাবে না, চলে যাই। আমি বললাম আরে থাকো, 2টা মিনিট থাকো, দেখো না কি হয়। হ্যাঁ, তা আমি যেটা বললাম, আমার এগুলো বিষয়ে ভয় একটু কম, কিন্তু তখন একটু চিন্তা আসলো যে গিটারের শব্দ হয়তো আশেপাশে কেউ বাজাচ্ছে, ওটার আওয়াজ হবে। কিন্তু মজার বিষয়টা এটা ছিল, যেটা সন্দেহজনক, যে একই সুর বারবার কেন বাজবে, এটাই হচ্ছিল। পরে তো কাজিন বলল না এখানে তো আমি থাকবো না, জোর জবরদস্তি। পরে আমার কাজিনের রুমে গেলাম, ওনাকে জাগানো হলো, বলা হলো এই ব্যাপার। আপনি রুমের বসে ছিল, টায়ার্ড ছিল, উনি খালি বললো ঠিক আছে এক কাজ করো, তোমরা তাহলে আমার রুমের সামনে শো। আমরা ম্যাট্রেস ট্যাট্রেস নিয়ে তার রুমের সামনে ঘুমিয়ে পড়বো রাত্রে। আমি তো ঘুমিয়েছি, এখন কাজিনের ঘুম হয়নি, একটু তার সাথে ছিলাম। আচ্ছা, এই আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।